বলতেছিলাম আমি অনেক খুশি, লাইক এভরিওয়ান। কারণ একটা স্বাধীন দেশ হয়েছে এবং পডকাস্টটা এখন আমরা যা ইচ্ছা তা বলতে পারবো, সেন্সর করা লাগবে না কিছু। ও, শুরু হয়েছে। আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান। অনেকদিন পর ওয়েলকাম টু আওয়ার আহ, ক্রিয়েটিভ ক্যাস্ট। আমরা বাংলাদেশ 2.0 তে পদার্পণ করেছি। আমাদের দেশ স্বৈরশাসন মুক্ত হয়েছে এবং আমরা অনেক হ্যাপি। সাইদুরের মাথায় বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। তোরা কেমন আছিস সবাই? একজন একজন করে বল। সাইদুর কেমন আছিস? সাইদুর বলো। যেটা বলতেছিলাম আমি অনেক খুশি, লাইক এভরিওয়ান। কারণ একটা স্বাধীন দেশ হয়েছে এবং পডকাস্টটা এখন আমরা যা ইচ্ছা তা বলতে পারবো, সেন্সর করা লাগবে না কিছু। অন রেকর্ড আমরা অনেক কিছু বলতে পারতাম না, কারণ আমরা সরকারকে ভয় পেতাম। ইভেন এখন সে ভয় অফলাইনে আর থাকবে না। অফলাইনে তো বললেও আমরা এই ভয়ে থাকতাম, হয়তো আমাদেরকে ট্রেস করতেছে, যদি ট্রেস করে তাহলে নিচে ফুড পান্ডা আসবে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন সব তো মিটে নাই। আমরা তো এখন একটা জায়গায় পড়াশোনা করতেছি, 1 বছর পড়া বাকি আছে। এখন এখনো আমাদের কিন্তু ওই ভয়টা আছে যে কাকে অফেন্ড করে ফেললাম এবং সেটার খেসারত না, দিতে হয় এটা কিনা। হচ্ছে একটা জেনারেল ভয়, সবসময় থাকে কোন মানুষকে দেখে, কাউকে অফেন্স করলাম নাকি, হ্যাঁ, কোনো হ্যাঁ, হ্যাঁ, গোষ্ঠীকে অফেন্স করলাম কিনা। এটা এটাই। এটা সবসময় থাকবে, এটা আসলে স্বাধীনতা না, এটা হচ্ছে সেন্সিটিভিটি কি? বা হ্যাঁ, সেন্সিবিলিটি সেন্সিটিভিটি। তাহলে আমি যদি মানে একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করছি, আমি কিছু বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। প্রথমে আমরা এখন মানে তোদের হচ্ছে মানে প্রত্যেকের এলাকায়, আচ্ছা, যেমন তুই যদি হচ্ছে, বল, বল বল। বলতে দেখ, তুই হচ্ছে মিরপুরে, তুই হচ্ছে সাভারের, আমি ছিলাম এতদিন যশোরে, রিসেন্টলি ঢাকায় আসছি। তোদের ওই সব জায়গায় আর কি কেমন কি দেখছিস আন্দোলন, এবং এখন অবস্থা কেমন আর কি, এবং মানুষজনের অপিনিয়ন কেমন মনে হচ্ছে সবকিছু নিয়ে, বলতে পারিস? আচ্ছা, যখন মেইন আন্দোলনটা চলতেছিল, লাইক 22 তারিখের পর থেকে সাভারে ঝামেলাটা, সাভারে তো প্রথমে মারা গেল একটা ছেলে, এমআইএসটির, আমাদের ব্যাচমেট ছিল। মানে এত বাজে ভাবে ওকে, ইভেন ও মারা যায় নাই প্রথমে, মানে আহত হয়েছে। তো ওকে হচ্ছে যে ট্রাঙ্ক থাকে না, পুলিশের যে ইয়েটা, ট্রাঙ্ক তো না, ওটা কি জানি বলে ওটাকে, ভেহিকলটাকে, ওটার উপরে ওকে উঠায়। ও লিটারালি চিৎ হয়ে পড়েছিল, তখনও নাকি বেঁচে ছিল, ওইভাবে ওকে ওখান থেকে নিয়ে গেছে। মানে তার মানে যদি ওকে ঠিক টাইমে আনা হইতো বা ওকে চিকিৎসা দেওয়া হয়তো, মেবি ও বেঁচে যেত। তো ওইটার পর থেকে সাভারেও খুব ভালোভাবে ছড়ায় পড়ে আন্দোলন। আর এমনি তো জাহাঙ্গীরনগর ছিলই, জাহাঙ্গীরনগর তো প্রথম থেকে, like ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলা করার পর থেকে জাহাঙ্গীরনগরও অনেক সরব হয়েছিল, জাহাঙ্গীরনগরেও হামলা হইলো। তো সবকিছু থেকে সাভারে অনেক বেশি মানে আগুন হয়েছিল একদম। পরে যখন কারফিউ দিল, ওই টাইমটা একটু সব ঠান্ডা চুপচাপ ছিল। ওরা আবার কারফিউ শেষের সাথে সাথে যখন ঢাকায় আবার শুরু হইলো, সাভারেও আবার সেম। সাভারে লাস্ট যে ভয়ঙ্কর জিনিস হইলো সেটা হচ্ছে যেদিন যেদিন আর কি শেখ হাসিনা পদত্যাগ করলো, ওই দিন আহ পুলিশ হচ্ছে পালাবে থানা থেকে। তো থানায় আগুন দিয়ে দিবে, হ্যান ত্যান, মানে জনতা অনেক ক্ষোভের ইয়ে হয়ে আছে। তো ইভেন ওই দিনও, যে ওই দিন তো লং মার্চ ছিল, তো যখন সাভার ইয়েটা পার হচ্ছিল, সিটি সেন্টারের কাছ থেকে পার হচ্ছিল, তখন পুলিশ এলোপাতাড়ি আবার গুলি করছে। কেদানে, কাঁদুনে গ্যাস ছাড়ছে, তারপরে টিয়ার কি বলে, সাউন্ড গ্রেনেড, কিছু বাকি নেই, কারণ হাসিনা তো যাওয়ার আগে বলেই গেছিল যত পারো তোমরা ইয়ে চালায় দাও, কোনোভাবে কন্ট্রোলে করার ট্রাই করো। তো এরা চালাই দেন। এই সেম ইয়ে করছে। উপর থেকে মানে কি করে, আমি একটা ভিডিও দেখছি, এখন ওইটা কি সেটাই? তাদের কি দেখছি ওই ভিডিওটা যে একটা ছেলে? একটা ইয়ে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ওটাই হ্যাঁ। ওটাই। ওইটাই, ওইটাই। হুম। আরে ভাই, কেমনে হচ্ছে মানে, কেমনে ফেলছে, তারপরে আবার এভাবে ছুঁড়ে মারছে যেন কোনো মানে মানুষ না, একটা বস্তু। এত মানে এইরকমই চলছে, এত এত বছর, মানে এত গুলা মানে দিন এমনি গেছে, কিছু ভিডিওতে আসছে, কিছু আসে নাই অনেক এখন। কিছু আসে নাই। হ্যাঁ, এটাই, আমরা অনেক কিছু দেখি নাই, বাট কি যে বাজে অবস্থা গেছে মানুষের উপর দিয়ে। যাই হোক, পরে তো ওই দিন দুইজন মারা গেল, যেদিন 5 তারিখে এসব মানুষ মারা গেছে। তো এখন অবভিয়াসলি। সন্ধ্যার বেলা যখন বিকালের দিকে, বিকালের পর যখন মানে পুলিশের তো সব এক কোণা হয়ে গেছে, তো ওদেরকে যখন বের করতে যাচ্ছে, পুলিশ সারেন্ডার করছে। পুলিশ বলছে যে আমরা কিছু করবো না, আপনারা মানে আমরা ইয়ে দিব, থানা ছেড়ে যাব। তো জনতা বলছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো জনতা একটু শান্ত হয়েছে, তো ওরা চলে যাচ্ছে। তো কিন্তু কিছু জনতা নাকি আবার খেপে গেছিল, তো যখন পুলিশকে মারতে গেছে, পুলিশ অ্যাজ ডিফেন্স সে আবার গুলি করা শুরু করছে ওরা।
তখন ওই এরিয়া থেকে গুলি করতে 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 ওরা পালাইছে। হ্যাঁ, তো ওই ফাইন, টাইমে অ্যাজ এ ওইখানে, ডিফেন্স কেউ কি লাইভ রাউন্ড গুলি করতে পারে ভাই? রাবার বুলেট মারতা না? মানে কি তো একটা এখন অবস্থা! ওইখানেও নাকি মানুষ মারা গেছে এরকম শোনা গেছে। এখন এইটা নিয়ে সাভারে অনেক বড় গ্যাঞ্জাম হয়েছে ওই দিন। লাইক আমরা অনেক হ্যাপি ছিলাম যে পদত্যাগের কথা শুনে। ওই হ্যাপিনেস মানে ছিল বোধহয় 1-1.5 ঘন্টার মতো। তারপরে আবার দেশে যা শুরু হয়েছিল, এই হুম। জ্বালানো হুম। পোড়ানো লুট, মানে তারপরে বেশিক্ষণ স্টে করে নাই। স্টে করেন, তারপরে সাভার এরিয়াতে আমরা খুব বাজে অবস্থা হয়েছিল, সাভার বাইপাল এইসব এরিয়াতে। মানে সাধারণ মানুষ মরছে, ওই আওয়ামী লীগের নেতা কর্মী তো আছেই। একজন দেখলাম বাইপালের মানে মেরে বাইপালের যে ব্রিজ ওখানে ঝুলতেছে, এটা একটা ছবি ভাইরাল হয়েছে। কি যে বাজে অবস্থা হয়েছিল এই এরিয়াটাতে, আরে সাভার ওটা দেখছি কি যে পুলিশ রে মেরে জামা কাপড় খুলে একদম উল্টা ঝুলায় রাখছে। হ্যাঁ এটা কোন হ্যাঁ জায়গায় ছিল জানি, হ্যাঁ হ্যাঁ যাত্রাবাড়ি না কোথায় জানি এরকম হয়েছে। হ্যাঁ 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 ওখানে এরকম 3 জন হয়েছে। পুলিশ রে, কি অবস্থা ভাই! এইগুলো হচ্ছে তোর সাধারণ মানুষ করছে, মব করছে। এখন থাকে না যে সব দিক থেকে ধরে ফেললে, মানে ওই দিন যাত্রাবাড়িতে তো তোরা কি ভিডিওটা দেখছিস? যে পুলিশ হচ্ছে আমি মানে যত একদম, ভিডিও, সব ভিডিও অ্যাভয়েড করছি, মানে মেন্টাল অবস্থা আরে মানে বাদ দেখা হয়ে যায় যায়। না। তুই তুই মানে ভাববি কি যে রে কি হইতেছে। আমি আমি তো সাহস করে অন করছি যে দেখি কি এমন হইতেছে। লিটারালি সামনে দিয়ে মানুষ, আমি দেখছি যে মানুষটা দৌড়াচ্ছে, পুলিশ ঠাস করে গুলি করলে পড়ে গেল। ভাবছি, এটা কি পাকিস্তান? মানে কোন কিসের শাসন ভাই! আর এরা তো এমন না যে এরা ডিফেন্সলেস বলে গুলি করছে। হুম। লিটারালি মানুষের মানে কোন ঠাসা করে গুলি করতে পুলিশ। ইভেন এমনও ছিল না যে ওদের কাছে অস্ত্র আছে বা এরকম কোনো কিছু, বা ওরা না, লুট করতে আসছে বা কিছু। আমি দেখছি এই যে একটা হুজুর টাইপের লোক, বুঝছিস, সাদা তোর জব্বা পরা থাকে না, ওরকম একটা লোক। সে হচ্ছে মানে প্রথমে তো সব লোকজন জড়ো হয়েছিল, তারা মনে হয় কিছু একটা মানে হয়তো আন্দোলন করতেছিল। পরে চারপাশ থেকে পুলিশ আসছে, পরে পুলিশ হচ্ছে মারা শুরু করছে। মারা শুরু করলে ওই লোকটা হচ্ছে মানে ছাড়া পেয়ে দৌড় মারছে আর কি, ভাবছে যে তোরা ধরতে পারবে না। কিন্তু পুলিশ একদম লাইভ রাউন্ড শুরু করছে। আমি দেখলাম যে সাদা সাদা মানুষ, সাদা দেখা যায় দূর থেকে, মানে যে ভিডিও করছে হচ্ছে একটা বিল্ডিং থেকে করছে আর কি, যে একটা মাঠের উপর মানে ভিডিও করছে। তো সে দেখছে যে ওই দেখো, ও বলছে যে ওই দেখো হুজুরটা পালাইতেছে। এখন দেখছে, দৌড়াতে দৌড়াতে ধস করে পড়ে গেল। মানে দেখার মতন না, মানে বিশ্বাস করার মতন না যে কি যে গেছে। মানে যাই হোক, স্টিল টু আর্লি টু সেলিব্রেট, মানে এখনো যা হইতেছে, যা যা শুনতেছি। তো আমরা ইভেন তো আমরা খুশি, বাট আমার আমার লিস্ট মনে অনেক বড় এখনো শঙ্কা আছে যে কোনো কোনো কনস্পিরেসি আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার অনেক বড় একটা সাপোর্ট আছে, এবং আওয়ামী লীগ সাকসেসফুলি ইন্ডিয়ার মানুষের মধ্যে এইটা স্টাবলিশ করতে পারছে যে বাংলাদেশে এখন মাইনরিটি ঝুঁকির মধ্যে আছে, ট্রু। বাট ওরা জিনিসটাকে পলিটিক্যাল থেকে মাইনরিটি রিলিজনদের দিকে নিয়ে গেছে। এখন হুম। এইটার হুম। রিয়াকশনে ইন্ডিয়াতে আবার কয়েক জায়গায় আহ মুসলিমদের ঘর ভাঙছে। তারপর যেমন গাজিয়াবাদে কি আহ মুসলিমদের টেন্ট টেন এগুলো সব পুরাইছে, এই যে এসব জিনিস হইতেছে। মানে খুবই মেসাকার একটা অবস্থা চলতেছে দেশ এবং দেশের আশেপাশে। আরে এবং ভাই, ইন্ডিয়া এমন ভাবে রিয়াক্ট করতেছে মানে দেখা যায় না যে তোদের এত কি ভাই। তোরা একটা নতুন গভর্নমেন্ট আছে, তোরা সাপোর্ট কর, তা না কোনো হাত নাড়ে ওরা শেলটা দিচ্ছে। মানে কি দিয়ে কি স্যারেস্ট যে থিং হবে! যে মাইনরিটির সাথে যে ঝামেলাগুলো করতেছে এগুলোর বেশিরভাগের সাথে হাত আবার আওয়ামী লীগেরই, এই জিনিসটা হ্যাঁ, করার। ওরাই মারছে। না, তোর এখন একটা সিচুয়েশন দেখতে হবে যে যদি কোনো গ্যাঞ্জাম হয়, বেনিফিট হচ্ছে কার, তাই না? কাদের হুম। স্বার্থ উদ্ধার হচ্ছে? খুবই ইজিলি বোঝা যায় যেখানে আওয়ামী হুম। লীগের স্বার্থ উদ্ধার হয়, কারণ আওয়ামী লীগ পোট্রে করতে পারতেছে। ইভেন জয়ও সবার কাছে এটা বলে বেড়াচ্ছে এই মিডিয়ার কাছে। হালায় জয় আহ, প্রত্যেকটা দিন ও কিছু না কিছু আজে বাজে কি যে প্যাক প্যাক আর করে ভাই ভাই, কেউ মানে, থামায় রে। আর ইন্ডিয়ান মিডিয়া গুলো এরা ডাকতেছে কথা হ্যাঁ শোনার হ্যাঁ জন্য হ্যাঁ ভাই। হ্যাঁ, এতদিন তো তুমি কখনো দেখি না এতদিন যে ও জীবনে চিনতো কোনো না ইন্টারভিউ জয়কে। দিছে। আমার হচ্ছে কি সব একটা সেট আপ, যে হাসিনা বলছে আমি যাবো। ইন্ডিয়াতেও না চাটুকার মিডিয়া আছে, এরাই অবভিয়াসলি এই আছে, কাজগুলা করতেছে অবভিয়াসলি আছে। তো জাস্ট এরা জাস্ট এরা বেশি ভিউ পাওয়ার জন্য, এদের যাতে ন্যারেটিভ দেখাইতে পারে যে বাংলাদেশে আসলে মাইনরিটি অনেক বেশি সাপ্রেস। এদের ন্যারেটিভটা এমন ভাবে আর কি ঢালাও ভাবে প্রচার করতেছে। আর ইন্ডিয়ার মিডিয়া তো আছেই ভাই, কোন লেভেলের মিথ্যা কথা যে প্রকাশ করতে পারে। বাট এটা কিন্তু ফলস না যে আমাদের দেশে হামলা হচ্ছে, বাট এটাও তো ট্রু যে মানুষই তো প্রোটেক্ট করতেছে। তো ইন্ডিয়ার মধ্যে খুব বেশি এক্সাজারেট করা হচ্ছে এবং কিছু পার্ট হচ্ছে হাইড করে দেওয়া হচ্ছে। যেমন ধর, এক জায়গায় হামলা হয়েছে, ওই জায়গায় আরো যে হুম মানুষজন হুম প্রোটেকশন দিতেছে, অনেকে যে পাহারা দিতেছে বা সেভ করার ট্রাই করতেছে,
এই জিনিসগুলা টোটালি হাইড করা হইতেছে, আর হচ্ছে এক জায়গায় হামলা হইলে ওটারে 4 জায়গার বানানো হইতেছে, আগের জিনিসপত্র দেখানো হইতেছে, মানে খুবই বাজেভাবে জিনিসটারে পোর্ট্রে করা হইতেছে, যে বাংলাদেশে মনে হয় হিন্দুদের অবস্থা খুবই খারাপ বা একেবারে বেশি যদি কেউ বেশি আর কি। দেখে থাকে বাইরে থেকে, আমি বলতে চাই যে আমাদের দেশে সবাই মানুষ সেফ আছে, কমিউনিটি তাদের সাথে আছে, যার যার এলাকার যার যার মহল্লার লোকজন সবাই এক হয়ে সবাইকে প্রোটেক্ট করতেছে, তেমন কোনো রিস্ক নাই। ইভেন আজকেও হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো গেছিলেন ওই যে আমাদের এখানে তো ঢাকেশ্বরী মন্দিরে, উনি মন্দিরে ভিজিট করে বলছে যে আমরা তো, তো কি দেখছিস কিনা জানি না, উনি বলছে যে এখানে হিন্দু মুসলিমের কোনো কিছু না, মানে যদি আইনের দেখছে। যদি যদি একদম মানে আইনের যে সুশাসন ওটা যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সবার রাইটের রক্ষা হবে, সবাই সঠিক বিচার পাবে, সবারই মানে অধিকার রক্ষা পাবে। হম তো হম ওইটাই মেইন ফোকাস। আমরা কেন হচ্ছে নিজেদেরকে মাইনরিটি, কেন আমরা মুসলিম হিন্দু এগুলো বলে আমরা কেন আলাদা করতেছি? একটা হিন্দুর যদি সে যদি কোথাও গিয়ে থানায় কেস করে, তার যতটুকু রাইট আছে মুসলিম সেম রাইটটাই আছে। তো আমাদের মানে এই যে ডিভিশনটা হচ্ছে, পোলারিটি ক্রিয়েট হচ্ছে, এইটা আর কি এটা আসলে ইন্টেনশনাল, এটা ইন্টেনশনাল। হান্ড্রেড এখন এটা পার্সেন্ট। অনেকে এবং বুঝতেছে না। এবং এইটাই তো ওদের ন্যারেটিভ, সমস্যা যে আওয়ামী লীগের আন্ডারে যখন শাসন ছিল দেশে তখনই হিন্দুরা হয় নাকি সেফ ছিল, এরকম একটা। কখনোই না। তখনও বিশ্বজিৎ মারা গেছে ছাত্রলীগের হাতে, ও মারা যাওয়ার আগে বলছে ভাই আমি হিন্দু, আমি শিবির না। তাও মারছে ভাই। মানে আজকেও ছবিটা দেখছি ফেসবুকে, আবার রিসার্চ করছে, মানে এই হাসিনা যাওয়ার পর থেকে অনেক আগের জিনিস ব্যাক করছে, বুঝছিস? আমি শিবিরদের ভিডিও দেখতেছি, ছাত্রলীগের পুরোনো ভিডিও দেখছি, হম বিএনপির ভিডিও দেখছি। মানে এই যে সবাই যে কম্পেয়ার করতেছে যে না বিএনপি আওয়ামী লীগ দুটোই খারাপ, এটা তো একটা আওয়ামী লীগই, ওদেরই ন্যারেটিভ। এরাও বিধ্বংসী, এরাও এরকম স্বৈরাচার, এরকম কিন্তু না, মানে যেইটা হয়েছে লাস্ট 15 ইয়ার্সে, এরকম আমাদের দেশের হিস্ট্রিতে কখনোই হয় নাই। তো এটাই আর কি অবস্থা। আমরা অবশ্য এক টপিক থেকে আরেক টপিকে চলে গেছি। মিরপুরে কি অবস্থা দিক তাইদের থেকে এখন? তুই কিছু বলতে চাচ্ছিলি? মিরপুর, বল বল ফারিয়া বল, সমস্যা নেই। আমরা এখন মিরপুরে এদিক থেকে মেট্রোর আপডেট নিব। সবচেয়ে ফানিয়েস্ট জিনিস হয়েছিল হচ্ছে তারেক তারেক জিয়ার যে কার্টুনিস্ট কে নিয়ে ওনার যে হ্যাঁ, ইয়েগুলা দিছে ভাই, এত আচ্ছা, স্মার্ট একটা মুভ ছিল ওনার এটা। লাইক নিশ্চয় অবভিয়াসলি। পিআর টিম কে বলছে যে এখন এটা ইয়ে করো, এন্ড পিআর টিম সেম মানে সুন্দর করে একটা এআই জেনারেটেড একটা সুন্দর ইয়ে দিছে, এবং অ্যাকচুয়াল কিছু অডিয়েন্স কে সে গ্র্যাব করতে পারছে। এন্ড আমার অলসো আমার কথা হচ্ছে কি হম যে এটা এটা এআই দিয়ে জেনারেটেড হোক, আমার ব্যাপারটা যে সে যে বসে বসে লিখবে, তার চেয়ে সে এআই ইউজ করে জিনিসটা করছে। সে আমার, করে নাই, আই এম সে শিওর করুক সে আর করে তার নাই। পিআর টিম করুক, হোয়াট এভার, যেই করুক না কেন, আমার কাছে এই ফুল জিনিসটা খুব স্মার্ট মনে হচ্ছে যে এখন পলিটিশিয়ানরাও এআই হম ইউজ করে হচ্ছে বুঝছে। মানুষকে, মানে বুঝতে পারছে যে এটা কিন্তু আমার কাছে মজা লাগছে। আমার কিন্তু মনে হয় না এআই এআই ইউজ করতে বলে ইনভালিড হয়ে গেছে। ওর মেসেজটা তো ঠিকই আছে যে আমাকে নিয়ে যত ইচ্ছা তুমি কার্টুন বানাও, আমি এটা হম অ্যাপ্রিসিয়েট করি। এখন এখন আমি আর্টটা রিপোর্ট দেখছি আজকে, যে ওই যে যেই আর্টিস্ট নিয়ে বলছে না, মেহেদি হক নাকি আরেকটা এরকম কার্টুনিস্ট, সে মাহতাব হচ্ছে রশিদ। মাতা রশিদ। তাহলে মেহেদি হকটা কি করছিল? আরে না, মেহেদি হকেরটাই তো সে ফার্স্টে শেয়ার করে লিখলো, পরে আবার ও মনে হয় তারপরে মাহতাব তারপরে রশিদ। মাহতাব রশিদের ইয়েতে কমেন্ট করছে। আমি আরেকটা জায়গায় দেখছি এরকম একটা কার্টুন, সে বলছে যে যখন বিএনপির শাসনামল ছিল, তখনও নাকি তারা এইগুলা পাবলিশ করতে পারতো একদম ওপেনলি, কেউ কিছু বলতো না। এবং তখনও নাকি তারেক রহমান নাকি ফোন টোন করে বলতো যে খুব মজা লাগছে এটাতে। মানে এটা আজকে আমি দেখছি, মানে মানুষজন দেখলাম শেয়ার করতে, ভালো যে মানে এমন না যে হুট করে এখন চেঞ্জ হয়েছে। ওরা নাকি তখন থেকে নাকি এটারে মানে সে বলতে কি যে আমি যখন কার্টুন করতাম আওয়ামী লীগের লোকজন খুবই খুবই খেপে যাইতো, তারা খুবই হার্ট হইতো, এবং আমার খুব লাইফের রিস্ক মনে হইতো। বাট দেখতাম যে যখন আমি বিএনপি নিয়ে করছি, যখন আমি তারাকে নিয়ে করছি, ওরা পাত্তাই দিত না। এমন না যে হার্ট হইতো, ওরা নাকি পাত্তাই দিত না, আরো ফাইজলামি করতে এটা বানাইছে কার্টুন। তো আই থিঙ্ক মানে মানুষ যখন এগুলা দেখতেছে, মানে সবাই একদল তো বলতেছে এখন যে সমস্যা বিএনপি হচ্ছে এখন খুব এটা যে ট্রাই আমরা করতেছে কামব্যাক পনেরো দেওয়ার। বছরে 15 বছরে আওয়ামী লীগের এসব আকাম কুকাম দেখে এটা ভেবে নিছিলাম, এখন আমাদের কাছে যদি আমরা এখন দেখি কোথাও মত প্রকাশের স্বাধীনতা আছে, বা কোথাও হুম। আমাদের স্বাধীনভাবে কার্টুন আঁকতে দিচ্ছে, এটাকে আমরা যখন ভাবতেছি আল্লাহ এত বড় জিনিস, এটা নিশ্চয়ই অনেক জোস, বাট এটাই তো এটাই হওয়ার কথা। নর্মাল। এটাই নর্মাল। দ্যাট ডাজন্ট মিন ওরা ভালো, দ্যাট মিনস আওয়ামী লীগ খুবই এটাই। খারাপ কিন্তু ওরা ভালো না।
কিন্তু ওই পক্ষও ভালো এটাই না। এটাই 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 মানে এটাই তো হওয়ার কথা। আমরা ভাই কতখানি আমরা সাবটেন্স হইছি যে হ্যাঁ এটাই নিজেদেরকে মানে আমরা আমরা এত কোন ভাবে লেভেলে ভাবতেছি। আমাদের মানে ইয়েটা দুর্বল মানে ভোতা হয়ে গেছিলাম আমরা এদের দ্বারা এত বাজে ভাবে যে এখন কোন একটা নর্মাল জিনিসকে আমরা এখন অনেক আইডিয়ালাইজ করে ফেলতেছি বা বলতেছি যে এটা তো আরে কি জোস বা জিনিসটা এটাই হওয়া উচিত। আমার ইট এটাই ওয়াজ হওয়া টু উচিত। টু ব্যাড। না বাট আমার কথা হচ্ছে কি যে আমরা এখন যেই স্টেটের মধ্যে থেকে আসলাম সেইখানে এরকম একটা অ্যাপ্রোচ ফ্রম এ পলিটিশিয়ান, এটা কিন্তু আসলেই জোস। কারণ আমাদের আমাদের অবস্থা তো বুঝতে হবে, তাই না? যতটাই ফ্যাব্রিকেটেড হোক, যতটাই তার মানে ম্যানিপুলেট করার ট্রাই করা হোক না কেন, আমাদের তো বুঝতে হবে যে আমরা কোন দেশে থাকি এবং আমাদের এনভায়রনমেন্টটা কেমন। এবং আই থিঙ্ক ইট ওয়াজ এ রিলি স্মার্ট মুভ ফর হিম, মানে আর কিছু হুম নাই হুম হোক, খুবই স্মার্ট একটা কাজ করছে। কারণ সে কিন্তু চাইলে ইগনোর করতে পারতো, তাই না? সে ডেলিবারেটলি এটা করছে, অ্যাড্রেস করছে, নিজে শেয়ার করছে। এটা ইচ্ছা করে। হ্যাঁ, হ্যাঁ মানে এটাই, নিজের কার্টুন কি তুই দেখবি যে ইন্ডিয়াতেও এটা মোদি শেয়ার দেখানোর করছে? জন্য। ওদেরও তো এরকম প্রেসের আমাদের কেউই চেয়ে করে বেশি না। স্বাধীনতা আছে। তো এটা একটা স্মার্ট জিনিস করছে আর কি। বাট হোয়াট আমার এভার। কাছে সবচেয়ে বেশি যেটা বিরক্তিকর লাগছে ইন্ডিয়াতে লাইক ওদের প্রেসের মানুষগুলো এত ডাম আর এত মানে কি বলবো কয়েকটা যে ভাই ভিত্তিহীন রে গুজব ছবি ভাই, দিয়ে তুমি একটা জার্নালিস্ট তোমার কাজ হচ্ছে এভিডেন্স গুলোকে মানে ইয়ে করা মানে যাচাই করা এটা যে এটা আদৌ সত্য কি সত্য না। রীতিমতো অপিনিয়ন দেয়। তুমি একটা ফেক জিনিসটা অপিনিয়ন দিতেছো তুমি একটা জার্নালিস্টের নাম ডুবাইতেছো তাও আবার এমন ভাবে এরা বলে মানে খুবই উগ্র ভাবে বলে লাইক এই জিনিসটা আমি জানতাম এটা ইন্ডিয়ান কালচার আছে নাকি আমি জানি না বাট খুবই খারাপ লাগছে কিছু জিনিস দেখে বাট ওই যদি থেকে থট দেশভাগ প্রভোকিং পুরা। হ্যাঁ দেশভাগ তারপর ধ্রুবরাঠিও একটা শর্ট শেয়ার করছে ওদের ইয়েগুলা আমার না কাছে এই টাইমের এখন জন্য হ্যাঁ, আমার ভালো খুবই ভালো করছে লাগছে। ওরা। না না আমাদের এইটাও বুঝতে হবে যে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু এরকম কিছু কথা বলে নাই, বলছে কিন্তু মিডিয়া। ব্যাপারটা বুঝছি যে হুম গভর্নমেন্ট কিন্তু জানে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে যতটা দেখাচ্ছে ওরকম কিছু হচ্ছে না। কারণ অ্যাকচুয়ালি যদি হিন্দুরা এতটাই রিস্কে থাকতো, ইন্ডিয়া কিভাবে বাংলাদেশ ছাড় দিত? ইন্ডিয়া তো তখন ফুল পাওয়ার পাইতো বাংলাদেশে হামলা করে, তাই না? হুম ওরা তো হুম। ওদের ফোর্স নামাই দিত। তো ওরা কিন্তু চুপ আছে। ইভেন মোদি তো মানে খুবই দ্রুত সবার আগেই হচ্ছে ইউনুসকে কংগ্রাচুলেট করছে যে আপনার ইন্ডিয়া চায় বাংলাদেশের সাথে একটা সুন্দর সম্পর্ক যেন বজায় থাকে। মানে এরকম মজা লাগছে যে হাসিনা অলরেডি ইন্ডিয়াতে আছে তখন, সেখানে এটা নিয়ে মোদি প্রচুর মিমস হয়েছে মোদি ভাই। কোনো মানে কোনো মুহূর্ত ওয়েস্ট না করে তখনই স্বীকৃতি দিয়ে দিচ্ছে আর কি, ইন সেন্স। তো এটা ভালো ভালো লাগছে, মজা লাগছে। আমার মনে হচ্ছে কি যে আমাদের চোখের সামনে পড়ছে ওই যেই তো থাকে না গভর্নমেন্টের পাঁচাটা যেই মিডিয়া গুলা, ওইগুলাই তো ভাইরাল হয়েছে বেশি। এখন যারা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার লাইক নট ধ্রুব অনলি রাঠি, দ্যাট দেশভাগ, নট অনলি দ্যাট মানে যখন কোনো পোস্টের মধ্যে ইন্ডিয়ানরা কমেন্ট করতেছে দেখতেছি যে সবাই সেম অপিনিয়ন খুবই যে বাজে মেন্টালিটি ভাই। খুবই কিভাবে মানে ওদের সামনে এভাবে প্রেজেন্ট করা হয়েছে এন্ড অলসো যারা ইন্ডিয়ার মানে যারা যেসব হিন্দু মাইনরিটি বাংলাদেশে আছে তারাও অনেক ভয়ে আছে টু বি অনেস্ট তারা আসলে হুম অনেক ভয়ে আছে সমস্যা হচ্ছে গুজবের কারণে লাইক যেটা মানে আমি যেটা চাইছে সেটা তারা পাইছে মানে তারা চাইছে গুজব ছড়াইতে তারা চাইছে এই দুই হিন্দু মুসলিমের মধ্যে এই ভয় দিতে। টপিকটাকে এনে বিভেদ করে দেওয়া হয় সেম জিনিসটাই করতেছে। হুম। তারপরে যে গ্রাফিতি হয়েছে। থেকে শুরু করে এন্ড এভরিথিং গ্রাফিতি যে ব্যাপারটা যে ওই যে দেয়ালের মধ্যে আরবি ক্যালিগ্রাফি করছে এভরিথিং এটা না টু বি অনেস্ট এটা না আমার কাছে একেবারেই প্রাসঙ্গিক লাগে নাই তুমি গ্রাফিতি কেন করতেছো। হ্যাঁ গ্রাফিতি করতেছো তুমি এমন গ্রাফিতি করো যেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক সাথে মিলে তুমি এমন গ্রাফিতি করতেছো তুমি হচ্ছে ইয়ে আঁকলা কি জানি আহ পিঙ্ক ফ্লয়েডের যে ইয়েটা আছে না অ্যালবাম কি জানি অ্যালবামটা যে হ্যান্ডশেক করতেছে আগুনে হ্যাঁ জ্বলতেছে আগুন একটা ধরে যাচ্ছে, হ্যাঁ। কি জানি ভুলে লেগেছে। আজকে আমি দেখছি ওয়ান পিস আঁকছে একজন, হ্যাঁ লুফির ওয়ান পিস আঁকছে, আমি আছে বুঝলাম না কেন আঁকছে। এইসবের মানে কি মানে গ্রাফিতি মানে এটা তো হচ্ছে তোমার আর করতেছে মানুষ, র্যান্ডম জিনিস এই করতেছে ইয়া আমার ভাই। কথা হচ্ছে কি সেম শোন, গোস টু আরবি কথাটা ক্যালিগ্রাফি শোন। লাইক না না আমি কিন্তু আরে ভালো তো আমি দেখছি যে ইনকিলাবের কথা লিখছে, আমি দেখছি বাংলাদেশ লিখছে, আমি দেখছি হচ্ছে তোর স্বাধীন বাংলাদেশ এটা লিখছে। আমি এরকম স্ক্রিনশট তুলে আমি আবার গুগল লেন্স দিয়ে দেখছি যে আসলে কি লেখা আছে আরবিতে। আমি হয়তো পড়তে পারছি বাট অর্থ বুঝছি না, বাট দেখি যে ওইগুলা হুম। মানে ওই লাইনে লিখছে, এমন না যে খুব আল্লাহর কথা লিখছে কিংবা বিসমিল্লাহ লিখছে, এসব কিছু না। বাংলাদেশ নিয়েই লিখছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ঠিক আছে আপনি এটা শহীদ মিনারের একদম সামনে না করে একটু সাইডে করতেন। মানে ওইখানে এটাও তো এক লিটারালি ধরনের এক্সট্রিমিজমই না যদি তুই ভাবোস সবাই এক্সট্রিমিজম প্র্যাকটিস করতেছে, এটা এটাই সমস্যা আসলে। সমস্যা হয়ে যাচ্ছে মানে সবাই ইভেন ইভেন আমার এখন এটাতে আপত্তি আছে যে যারা আসছিল
ইয়া করতে, মানে ক্যালিগ্রাফি করতে, মানে হুজুররা, তাদের সাথেও কিন্তু খুব বাজে বিহেভ করা হয়েছে। মানে আমাদের ভার্সিটির টিচাররা তাদের হচ্ছে ফোন কেড়ে নিছে, ফোন চেক করছে, বলছে যে তোরা তো জঙ্গি, এগুলো বলছে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, সবারই এখন কথা বলার রাইট আছে, তাই বলে আপনি তো এভাবে অ্যাটাক করতে পারেন না। তো ওরা ওরা তো বলছে যে ঠিক আছে ভাই, আমরা তাহলে বাংলায় করতেছি, ওরা হুম। ওদেরকে করতেই দেয়নি। মানে কথা হচ্ছে যে ঠিক আছে, হয়তো ওরা অন্যায় করছে, যে ওরা অন্যায় করছে যে একটা জায়গায় লেখা ছিল তার উপর দিয়ে ওরা আবার কোট করে রং করা শুরু করছে। এখন যখন ওদেরকে আটকাইছে, ওরা তো চলে যাচ্ছিল, ওদের যাইতেও দেয় নাই, ওদেরকে দাঁড় করাইছে, হেনস্থা করছে। মানে ওরা যে এটাই যেটুক মানে না ক্রাইম করছে, তার তো চেয়ে বেশি, আরো বেশি এই হেনস্থা হয়েছে এটা। ধরনের বিহেভিয়ার গুলা ওদেরকে আরো ক্রেজি করে দিবে, রাইট? 100%। হুম। যে কোনো মানুষকে আরো এটা ক্রেজি পোলারাইজ করবে। করবে। সো এটা তো মানে ওইটাই সমস্যা হচ্ছে, এটাই যে আমাদের মধ্যে সবাই এক্সট্রিমিজম প্র্যাকটিস করে করে ওই ডিভাইড হয়ে যাচ্ছে, যত যাই বলি না কেন এক থাকার ডিভাইড হয়ে যাচ্ছে। তো এটাই আমার ভয় লাগতেছে, লাইক এখন এটা নিয়ে শঙ্কায় আছি যে ইভেন আফটার এভরিথিং, পোস্ট এই না, রিভলিউশন, আরে এটা এটা ইটস একটা নেভার ইজি। ইফেক্ট, একটা ইফেক্ট থাকবে না? এতদিন ধরে মানুষের ডিভাইডেড করে রাখা হয়েছে, এত সহজে তো যাবে না। বাট তুই যেটা বলা শুরু করছিস, আমার এখন সবচেয়ে কেওটিক লাগছে হচ্ছে যে স্টুডেন্টরা যে আর্ট করতেছে, এটা তো গ্রাফিটি না। গ্রাফিটি কি, যে যখন রাজনীতি মানে প্রতিবাদ। গ্রাফিটি, যখন সরকার আছে, রাস্তায় পুলিশ আছে, আমি পুলিশের কাছ থেকে লুকাচ্ছি, প্রতিবাদ করতেছি, এখানে তো কেউ গ্রাফিতি কেউ মুছা নাই। মুছা এখন আর্ট করতেছে। এখন এরা হচ্ছে বলে আমার রাস্তায় পুরা মিরপুরে আইয়ার বানায় ফেলাইছে ভাই। গ্রাফিতির বাংলা জানিস? সার্চ করতে পারি, আমার এক্সাক্ট বাংলা গ্রাফিটি তো বলে। গ্রাফিতির বাংলা গ্রাফিতি না? চিকামারা। ও হ্যাঁ ও, হ্যাঁ আমি তো চিনি, আমি তো জানি এটা। ওই যে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক খুবই আছে ঠিক আছে। পপুলার একটা গ্রাফিটি আর্টিস্ট আছে, ব্যাংকসি, তোরা কেউ দেখছিস কিনা জানি না। মানে খুবই, মানে 90s আর্লি 2000 সময় খুবই পপুলার ছিল। PANNKSY লিখে সার্চ করে দেখবি অনেক সুন্দর সুন্দর আর্ট দেখা যায়। মানে ও হচ্ছে, মানে খুবই প্রতিবাদী টাইপের গ্রাফিটি করতে, এবং ওরে মানে মানুষজন চাইছে ওরে খুঁজে বের করছে এই মানুষটা কে, কিন্তু ওরে কেউ খুঁজে পায় নাই, মানে এতটাই অ্যানোনিমাস। এবং ওর যে আর্ট ওয়ার্ক গুলো, ওগুলো হচ্ছে মিলিয়নস ইন ডলার্স এ সেল হয়, ওই কিন্তু যে ও এখনো প্রকাশ করে না নিজেকে নিজে। বাংলাদেশে যেরকম ওই যে যখন হবে কি ছিল সুবোধ, হ্যাঁ হ্যাঁ, সুবোধ। সুবোধ, যখন সুবোধ। প্রথম দিকে ও যেগুলো দিত না, মানে আমার না দেখে প্রচন্ড খারাপ লাগতো। আমি ভাবতাম যে অনেক বছর আগে কিন্তু হয়েছে ওগুলা, মানে যখন ও দিত ওই যে কেজের মধ্যে পাখি আটকানো, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। মানে এত খারাপ লাগতো দেখে, ভাবতাম যে এই সুবোধ হুম। তো জীবনে মুক্তি পাবে না। তো যখন দেখলাম যে সুবোধ মুক্তি পেয়েছে, ভাই এত জোস লাগছে গ্রাফিতিটা দেখে আমার, like, আসছে আবার ফিরে আসছে, ওটা আবার দিছে। উই ডোন্ট নো হবে কি কার, কিন্তু ওই রকমই, ওই ওগুলাই রকমই। অ্যাকচুয়াল গ্রাফিটি। হ্যাঁ এখন ওগুলাই যেগুলা হচ্ছে ওইটাই করতেছে গ্রাফিটি এটা ভাই। হচ্ছে, এখন তুমি দেয়ালের মধ্যে এখন আলপনা, গ্রামের দৃশ্য আঁকাচ্ছে সেটা ভাই। আলপনা এটা না হচ্ছে দিলে। আর্ট। আর ফুকি বেস্ট থিং, আঁকতেছে যা। বেস্ট ফুকি থিং আঁকতেছে ভাই। বেস্ট আল্লাহ, থিং ছিল হচ্ছে বাংলাদেশের মানচিত্রে এমন ভাবে আঁকতে দেখে মতো সেভেন সিস্টার মতো বাংলাদেশের আন্ডার, তো এটা দেখে আল্লাহ, ওই যে তুই যেটা শেয়ার করছিস গ্রুপে, যে ওরা প্যানিক খেয়ে গেছে যে বাংলাদেশের নেক্সট প্ল্যান সেভেন। ভাই এত ভাই বাজে এর আঁকা মধ্যে রাখা আছে। বিএনপি এরা এরা যে আবার ভাইরাল হয়েছে, যে পুরানো নেতাগুলা, আমি জাস্ট এটা ভাবতেছি। সবচেয়ে ডাম, এটা সবচেয়ে ডাম লাগছে, লাইক আমার ওই কাছে ডাম টাইমে। মনে হয়, আমার কাছে ডাম মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে এটা রেস ডাম, কিন্তু মনে হচ্ছে যে এটা যে আবার রিসার্ফেস করছে, মানুষজন যে আবার জানতে, আমি তো জানতাম না কখন এটা। তোর আগে জানতি এই লোককে নিয়ে, বাবর। এই যে বাবরকে নিয়ে? না, হ্যাঁ হ্যাঁ। তুই জানতি? আর জানতি না সাইফুল? আচ্ছা, তোরা আমি জানতাম না। তোরা জানতি না, আমার কোনো বলিস নি কেন? তো সেই লোক হচ্ছে এত উই আর লুকিং ফর শত্রুজ। শত্রু। আমি খুবই রিসেন্টলি জানছি, এই এই যখন ওরে ছাড়ার কথা বলছি মানুষ না, তখন মানে জানছি। সমস্যা হচ্ছে কি, লাইক আমার যত মনে হয় এইবারটা যতটা মানে সেভেন সিস্টার দখল করে বলতেছে, তোর কি মনে হয় সেভেন সিস্টার্স এর মানুষরা ভারত থেকে আলাদা হইতে চায়? এখন তো চায় না, আমি বলছি তখনকার সময়, তখন আসাম, ওই মিজোরাম, এসব টাইমেও এসব জায়গায় চাইতো হচ্ছে না, বিপ্লবীরা ছিল। ওই টাইমেও যদি চাইতো না। চায়ও তাও এই ওরা যদি ওয়েট, বাংলাদেশের ওই আন্ডারে টাইমেও আসতে চায় না। সেটাই, ওইটা চাইতো না। ওই টাইমেও একটা নির্দিষ্ট অংশ, আমাদের যেরকম চট্টগ্রামে শান্তি আছে না, শান্তি মানে কি জানি আছে, ওই রকমও আচ্ছা, ওদের হ্যাঁ। একটা হুম। বিপ্লবী একটা ইয়ে আছে, বাট দ্যাট ডাজন্ট মিন চট্টগ্রামের মানুষরা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে ওরা চায়। অ্যাকচুয়াল স্বাধীনতা চায়। হ্যাঁ স্বাধীন হইতে চায়, বাট তাও এখন যদি গিয়ে দেখো যে এখন ওইটাও নাই, ওইটাও একদম মারা ফেলাইছে হুম। ইন্ডিয়া। তো থিং ইজ এই যে কি যে, বাবরের দিক যায় নাই, হ্যাঁ, they didn't না let বাবর আই do his ডোন্ট, job. ও হ্যাঁ, আই ডোন্ট গেট ইট। মানে আমি আজকে দেখলাম যে একটা মিম, মানে 17-18 বছর পর মানুষ ওবায়দুল কাদেরকেও আইডল বানাবে। এটা হতেই পারে। আমি আমি কি একটা মিম দেখছি কি, যে তোর, ভাবতেছি। আরে শোন, তারেক রে
ওই যে এইজ অ্যাপ দিয়ে বুড়ো বানাইছে, ঠিক আছে? এখন তারেক বলছে কি, যাই এখন কোটাধারীদেরকে চাকরি দেবো নাকি আমি ছাত্রলীগকে চাকরি দেবো, তখন ওই যে তুমি দেখছি। কে আমি কে, ছাত্রলীগ ছাত্রলীগ, এটা 40 বছর পরে এটা আবার এরকম হবে। True, আমি দেখি তাই আসলে আসলে ভাই এরকমই তুমি কে হবে। আমি কে, ছাত্রলীগ, এটা অবশ্যই হবে, কারণ ওরা যেভাবে এবারে কি হয়েছে, বাইর হয়েছে, তখন তো এইদিকে বিএনপিও হচ্ছে এদের ন্যারেটিভ প্রকাশ করা শুরু করবে, তখন হবে কি ছাত্রলীগ আবার হিরো হয়ে যাবে, তখন সবাই বলবে যে মুক্তিযুদ্ধ দিয়ে করে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমাদেরকে আবার তারাই দেশে বাংলাদেশের এরা। আমার এগুলা ভাই ভাই ভয় লাগতেছে যে এত মানুষ মারা গেল, এত কিছু হইলো, তারপর যদি সেম জিনিসটাই আবার ফেরত আসবে, কি বাজে একটা। এখন যদি ভাবি যে কারা দাঁড়াবে, কে হবে বিকল্প, একটা আসলে ব্যাপার খেয়াল করলি যে মাথায় যখন আসে না। কারণ কেমনে দেখ, আসবে, এমন ভোতা বানাই গেছে যে মানুষ যে লিডারশিপে দাঁড়াবে এটা কখনো সে মেন্টালিটি গ্রো করে নাই। শোন আমি তোর একটা কথা বলি, ধর এখন থেকে 2 থেকে 3 বছর পর ইলেকশন হলো, যদিও এত টাইম লাগা মনে হয় না যে আমার মনে হয় মেক এক এনি দেড় সেন্স। বছর, এক দেড় বছরের মধ্যেই দিয়ে দিবে। হলো, এর মধ্যে যদি ওরা যদি দল ফর্ম করতে পারে, যদি ভালো করে ওদের দলের ম্যান্ডেট সবার কাছে, মানে ম্যান্ডেট কি হবে, জনগণের ম্যান্ডেট যদি প্রকাশ করতে পারে, স্টিল স্টিল দের ইজ আ হায়ার চান্স যে বিএনপি এবার নেক্সট সরকার হবে। হুম, কারণ আনইকুইভোকালি অর সামথিং, ওরা এখন দেশের সবচেয়ে বিগেস্ট পলিটিক্যাল পার্টি। ইভেন আর ইভেন যদি আওয়ামী লীগও দাঁড়ায় ইলেকশনে, ওরাও ভালো ভোট পাবে। যদি ফেয়ার ইলেকশন ইলেকশন হয়, ওরাও ভালো ভোট পাবে। এটা এখন আমি আওয়ামী লীগের তো কিছু নির্দিষ্ট ভোট ব্যাংক আছে যে এগুলা যাই হোক না কেন এগুলা চেঞ্জ হবে না, কিন্তু হুম। আমাদের এখন অবস্থাই হয়েছে এমন, আমরা এগুলো বাইরে আর ভোট দিতে পারবো না, পারিও না। এই যে তোরা কিন্তু আমরা হয়তো দোষী, দিব, কিন্তু এই অনেকে দিবে না। তোরা কিন্তু রেসপন্সিবল, তোরা কাদের ভোট দিস বল লাস্ট নির্বাচনে, দামি নির্বাচনে, আরে ইউ আর যারে ভোট পার্ট অফ। দিয়েছি আচ্ছা তোদের ওই নেতাদের কি অবস্থা? পাশই করে নাই। এই আ- আমার যা মনে হয় যে প্রত্যেক, মানে যত আওয়ামী লীগের নেতা আছে কেউ সেফ নাই এখন। ইভেন অ্যাজ দে আমার শুড। আমার ফ্রেন্ডের বাবা, সে হচ্ছে ইউপি চেয়ারম্যান ছিল, বুঝছিস, উপজেলার চেয়ারম্যান। তা ওই যেদিন হচ্ছে বাংলাদেশ স্বাধীন হলো আর কি, কি ভাই বলতেছি ভাই, হুম, ভাবতে মজা লাগে, বলতে মজা লাগছে। যেদিন স্বাধীন হলাম না 5 তারিখে, আমি ভাবছি যে ওরে নিয়ে, বলছি তো আমি আসতেছি, তোরে নিয়ে একসাথে যাবো দৌড়ানো, মানে দৌড়ানো হচ্ছে আমাদের একটা কি বলে টাউন হল টাইপের একটা জায়গা, যেখানে সবাই মানে আয়োজন হয়ে হই হুল্লোড় করতেছে, উল্লাস করতেছে। ওর বাসার সামনে গিয়ে দেখি আমি হয়ে গেছি, মানে লোকজন ঢিল মেরে ওর রুমের কাজ ভাঙছে, বাসায় ভ্যান্ডালিজম করছে, ভাঙচুর করছে, হুম। ওরা পালায় গেছে। অথচ আমার বন্ধু কিন্তু আমার সাথে মিছিলে গেছে, ওর বাপ ওরে মানা করছে যে যাস না যাস না, বাট ও কথা না শুনে বের হয়েছে। তো এটা আই গেস ওদের, মানে কি বলবো, কপালে ছিল, থাকে না যে পাপের সাথে যুক্ত হয়ে গেছে, হুম। ইমার্সড হয়ে গেছে, এখন এই পাপ থেকে বের হতে হলে অনেক, মানে ইজিলি তো এটা হওয়ার কথা না। অনেস্টলি ফানিয়েস্ট থিং লাগছে যে এই ইউনুস, ডক্টর ইউনুস যখন নোবেল পেল, তো ওনাকে সর্বপ্রথম কংগ্রাচুলেশন জানাইছিল যে শেখ হাসিনা। হ্যাঁ, কারণ খালেদা জিয়া তখন ছিল হচ্ছে সরকারে, বিরোধী দলীয় নেত্রী ছিল হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা প্রথমে তাকে মানে ফুল দিয়ে অনেক কংগ্রাচুলেট করছিল। হ্যাঁ, তারপরে খালেদা জিয়া গেল, তারপর শেখ হাসিনা আসলো। 2011 সালে এসে ওনার ইউনুসের সাথে ঝামেলা হইলো, ইগোর লড়াই। এন্ড এটার পর ভাই উনি কিভাবে না, মানে কোনো কিছু বাদ দেয় নাই ডক্টর ইউনূসকে হেনস্থা করার জন্য। কোনো কিছু বাদ দেয় নাই, মামলা দেওয়া থেকে শুরু করে। মানে উঠতে বসতে হ্যাঁ, ঘুষখোর মানে সুদখোর দেশে রক্তচোষা কত কিছু বলছে। দেশে তার লাইফ হেল করে দিছেন। হ্যাঁ, এখন উই ডোন্ট নো যে ডক্টর ইউনূস আসলেই, মানে যে বলছিল না, অনেকে আবার দেখা যায় বলে যে ডক্টর ইউনূসের যে ওনার যে ইয়েগুলা, এটার মাধ্যমে নাকি গরিবদেরকে আরো বেশি দারিদ্রতার দিকে ঠেলে দেয়। হ্যাঁ, হুম, হুম। ওরা নাকি ডেপ্টের একটা চক্করের, মানে চক্রের মধ্যে পড়ে যায়। এই জিনিসটা আসলে এটা নিয়ে প্রপারলি স্টাডি করা লাগবে। আমি যেটা হচ্ছে জানি না আসলে কি কাহিনী, বাট এটা কথা কথা হচ্ছে এটা যে যেমনি হেনস্থা করছে লোককে, সে এখন তার জায়গায় বসছে, মানে প্রকৃতির, মানে ন্যাচার রিভেঞ্জ টেক। অফ নেচার। হ্যাঁ, ন্যাচার টেক্স ইটস রিভেঞ্জ ভাই। এত ভালোভাবে দেখবো নিজের লাইফ টাইমে ভাই, ভাবতেও পারিনি। এটা এত জোস ছিল জিনিসটা। আহ, আমার আমি ইভেন চাই। এটাও মনে আছে, শোন শোন, আমি না 5 মাস আগে একটা ইন্টারভিউ দেখছি, যে বিবিসি ইন্টারভিউ ডক্টর ইউনূসের, আমি ওটা খুব হ্যাঁ মনোযোগ হ্যাঁ দিয়ে দেখছি। হ্যাঁ 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 ওখানে হ্যাঁ। তো সে এতটাই অসহায়, সে বলছে যে আমার উঠতে বসতে ঘুষখোর সুদখোর বলে এতগুলো মামলা দিয়ে রাখছে, এবং এই কথা বলছে হাসিনা যে ইউনূসকে ধরে টুপ করে চুয়াবে। ফেলাই দেবে। হ্যাঁ হ্যাঁ, চুয়াবে।
পদ্মা সেতু তারপরে থেকে নাকি ওরা নাম ফেলাই বলতেছে দেবে, যে চুবাবে বলতেছে যে 2 বার। আমি নাকি তদবির করছি ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যেন টাকা না দেয় পদ্মা ব্রিজের জন্য। তো আমার কথা হচ্ছে এটা তো এখানে আমার বলার কিছু নাই, এটা তো ওপেন হুম। সিক্রেট যে বাংলাদেশ করাপশনে ভরা। এটা তো ওরাই হ্যাঁ, দেখতেছে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে, ওরাই ওরা বলছে। কেন টাকা ইভেন দিবে? ওয়ার্ল্ড ব্যাংক তো বলছেও যে এই মানুষের হচ্ছে হ্যাঁ, কারাপ্টেড, আপনি এদেরকে সরান, আমরা টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওরা কিন্তু এটার অ্যাড্রেসই করে না আওয়ামী লীগ, মানে এটাই। সরকার যখন ওদেরকে সরায়নি, মানে এখন সব ইউনিসের দোষ। যাই হোক, এখন দেখা আচ্ছা, যাক কি হয়। আমি না এই যে রিসেন্টলি আর কি ওটা নিয়ে আমি একটু ঘাটছি যে আসলে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা কি। আমি যেটা দেখছি যে তারা মানে উনি দেখছে যে ব্যাংক সিস্টেমটা কিভাবে কাজ করে, তো উনি দেখছে যে এই ব্যাংকটা শুধুমাত্র যারা ধনী মানুষ তাদেরকেই প্রফিট করতেছে। তারা বড় বড় লোন নিয়ে পালা যাচ্ছে, টাকা দিচ্ছে, ঋণ খেলাপি করছে, ওই যে রাফসানদা ছোট ভাইয়ের বাপ যেমনটা করছে। আরো তো শত শত কোটি টাকা হচ্ছে দেশ থেকে চলে যায়, যে মানে আপনি যদি রিচ হন আপনার জন্য একটা লোন নেওয়া খুবই ইজি। এবং যদি পোর হন আপনার ব্যাংক আপনার মেরে ফেলবে, তাও আপনার টাকা উঠায় ছাড়বে। তো উনি চাইছে যে একটা ব্যাংক করতে যেটা হবে হচ্ছে গরিবের জন্য। উনি এই জন্য বলা হয় যে ইউনুস হচ্ছে গরিবের ব্যাংকার। তো এখানে সব ব্যাংক ঋণ দেয় হচ্ছে পুরুষদের, উনি দেবে মেয়েদের, মানে উনি সবকিছু মানে পুরোটারে ডিকনস্ট্রাক্ট করে উল্টা করতে যে ও ঋণ দেবে হচ্ছে মেয়েদের, কোনো জমানত নিবে না। ধর 1,000 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা, মানে ছোট ছোট লেভেলের ঋণ, যে একটা তাকে কিছু টাকা দিল সেটা দিয়ে সে মুরগি কিনলো, সে হয়তো মুরগি পেলে ডিম টিম হলো, মানে এইভাবে সে স্বাবলম্বী হলো, মানে এইটা করে করে সে হচ্ছে এই কাজটা করছে। মানে সে একটা ফুল রিসার্চ চালাইছে। সে তো হচ্ছে তোর চট্টগ্রাম ইউনিভার্সিটি তখন প্রফেসর ছিল, মানে আগে তো মনে হয় বিদেশে কোন ইউনিভার্সিটিতে হচ্ছে ইয়া ছিল, প্রফেসর ছিল, ওখান থেকে আবার যখন স্বাধীন হওয়ার পর যখন আসলো তখন সে তার পাশের গ্রামে এরকম চালায় যে মানে এক্সপেরিমেন্ট চালায় যে কিভাবে হচ্ছে গরিব যারা তাদেরকে মানে দারিদ্র থেকে বের করা যায়। তো প্রথমে কিন্তু সে হচ্ছে এই সুদের কাহিনী শুরু করে নাই, প্রথমে সে জাস্ট টাকা দিছে মানুষজনকে। বাট খেয়াল করছে কি, যে যখন কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই যে আমার ওই টাকাটা আবার গ্রো করতে হবে, বিল্ড করতে হবে, তখন মানুষ না টাকাটা নষ্ট করে ফেলে। গরিব মানুষের হুম। টাকা দেয়, খাই ফেলে, ওটা কাজে লাগায় না। তখন সে হিউম্যান এটা, নেচার। হ্যাঁ তখন সে চাইছে, দেখছে যে যদি এমনটা থাকে যে সে টাকাটা আবার রেইজ করতে, সেটাকে ইউটিলাইজ করতে, একটা কর্মসংস্থান করতে সে বাধ্য, তখন কিন্তু তার মধ্যে একটা ফোর্স চলে আসে। এবং ধর এটার সাধারণ ব্যাংকে তোর ইন্টারেস্টের হার যদি এখন এখন মেবি 7, 8, 9 এই রেঞ্জে থাকে, আইডিয়াল হচ্ছে 5% থাকা হচ্ছে বলা হয় ভালো। বাট বাংলাদেশের ব্যাংকে হচ্ছে 7, 8, 9 এরকম পার্সেন্টেজ থাকে। বাট গ্রামীণ ব্যাংকের হচ্ছে এটা আবার আরো বেশি, 30%, 35% এরকম। এখন লোনটা কিন্তু খুব কম টাকার, বুঝছিস, ধর 5,000 টাকা। এখন 5,000 টাকার লোনে আবার 35% যদি তোর হচ্ছে তোর ইন্টারেস্ট দেওয়া লাগে, সেটা কত হবে, মানে 10 তো ক্রস করতেছে না, আরো মানে আরো কম, ধর যে 8,000 টাকা, 7,000 টাকা চার এরকম দেওয়া চারের লাগবে। চারই হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে এদের রুল হচ্ছে, মানে সিস্টেমটা এরকম যে একটু হাই ইন্টারেস্ট রেট, কিন্তু তারা দেখছে যে এইটা রাখার কারণেই সবচেয়ে বেশি রিটার্ন পাচ্ছে এবং হচ্ছে মানুষ স্বাবলম্বী হচ্ছে, প্রচুর মানুষের হেল্প হয়েছে। এখন ওইটাও কিন্তু ট্রু যে অনেক মানুষ টাকা ম্যানেজ করতে পারে নাই, এই ঋণের বোঝা নিতে পারে নাই, তারা আরো ধ্বংস হয়েছে এবং অনেকে সুইসাইডও নাকি করছে। এখন এরকম কেস আছে যে এই গ্রামীণ ব্যাংকের ঋণ মানে পরিশোধ না করতে পারে সুইসাইড করছে। অবশ্যই এটা থাকা ওটাও অস্বাভাবিক না, কারণ যেখানে মানে এটা রিস্কি কাজ না, যে এত বেশি ইন্টারেস্ট। হুম। কিন্তু এমন তো না যে এখন ব্যাপার হচ্ছে যে আই থিঙ্ক এটা যে থাকবে এটা থাকে স্বাভাবিক, বাট যতটুক মানুষের ক্ষতি হয়েছে তার চেয়ে আরো বেশি লাখ লাখ গুণে মানুষের উপকার হয়েছে। স্পেশালি মানে গ্রামের মেয়েরা তো ধর উনি বলে যে আমি যখন ওসব প্রত্যন্ত জায়গায় গেছি, মেয়েরা বাসা থেকেই বের হতো না। এখন হচ্ছে তাদেরকে সে গিয়ে নিজে গিয়ে বুঝাইছে যে আপনারা এইগুলো এগুলো করতে পারেন, নিজে গিয়ে আইডিয়া দিছে। মানে সে বলছে এটা হচ্ছে একটা সোশ্যাল বিজনেস, আমি মানুষদের কিনে সোশ্যাল বিজনেস করছি। আর আরেকটা সিস্টেম, যে ধর যে তুই হচ্ছে একটা গ্রামের মেয়ে, তুই স্বাবলম্বী হতে চাস, তোকে ঋণ দিছে। এখন তুই যদি পরিশোধ করতে না পারিস সেক্ষেত্রে কি হবে? তো করে কি যে ঋণ কিন্তু একজনের দিছে, ঋণটা তারই এরকম না, একটা একটা গ্রুপ করে, ধর 5 জনের একটা গ্রুপ, ঠিক আছে, তুই এবং তোর আশেপাশের 5টা মানুষ, সে হতে পারে তোর নেইবার, হতে পারে তোর আত্মীয়, এরকম গ্রুপ, সবার সম্মতিতে একটা সিগনেচার করা হয় যে যদি সে ঋণ পরিশোধ না করতে পারে, এই 5 জন কিংবা 6 জন মানুষ তারা হচ্ছে সব সম্মিলিত হয়ে ঋণটা পরিশোধ করে দিবে। তাতে করে কি হয়, যে যে লোনটা নিছে সে মানে তাদের কাছে দায়বদ্ধ থাকে যে না সে লোনটা দিবে, মানে
তখন কমিউনিটির লোকজনও এটা মেক শিওর করে যে লোনটা যেন মানে দেওয়া হয়, ইনশিওর করা হয়। তো নানা রকমের সেফ গার্ড দিয়ে রাখছে এটারে ওয়ার্ক করার জন্য। মানে এখন আমরা মানুষ মানুষ যেন এটার মানে ঋণ নিয়ে যেন আবার ওই সেম বড় লোকরা যে কাজ করে ওই কাজটা যেন তারাও যেন না করে, সো এরকম একটা স্টেপ না, নিয়ে রাখছে। এটার তো কোনো নাই, এটার তো কোনো চান্সও নাই যে সে বড় লোকরা তো ভাই কোটি কোটি টাকা নিয়ে পালায় বড়লোক এখন। বলতেছি, আমি এটা বলতেছি যে বড়লোক যখন টাকা নিয়ে বিদেশ চলে যায়, হ্যাঁ, ওই টাকাটাকে সে, মানে টাকা যাতে মাইরা হ্যাঁ, না দিতে পারে ওটার মানে জন্য সেম কিছু সেম মেজার্স নিচ্ছে অবভিয়াসলি আর কি। হুম সেম হুম সেটা হুম হুম। অসচ্ছলরা তাদেরও এটা করার প্রবলেম হ্যাঁ হ্যাঁ থাকবেই। হ্যাঁ। আবার নট আরেকটা নট ব্যাপার কি, এভরিওয়ান ইজ হ্যাঁ বল কর্মঠ। বলছিলি। হ্যাঁ আমি তো বলছিলাম যে এই সেফ গার্ড গুলো দিয়ে মানে এটা কিন্তু একদিনে হয় না, সে প্রথমে জাস্ট মানুষের টাকা দিয়ে দিছে। মানে আস্তে আস্তে তারপরে সে অবজার্ভ প্রথমে হচ্ছে করছে, অবজার্ভ প্রথমে করতে হচ্ছে করতে এগুলা প্রথমে দিচ্ছে। ইন্টারেস্ট রেট কম ছিল, তখন একবার টেস্ট করছে, একটু বাড়াইছে, পরে দেখছে যে এখন যে সিস্টেমটা সে এক্সটাবলিশ করে দিয়ে গেছে গ্রামীণ ব্যাংক যখন প্রতিষ্ঠা করতে। প্রথমে কিন্তু গ্রামীণ ব্যাংক ছিল না, সে নিজের থেকে নিজের টাকায় দিত, বুঝছিস? হয়ে গেল এবার সে নিজের টাকায় নাকি দিত। পরে হচ্ছে এই যখন দেখছে যে তার এই যে মাইক্রো ফাইন্যান্সের যে জিনিসটা, মাইক্রো কি জানি বলে, মাইক্রো ফাইন্যান্স তো এটা যখন হুম। কাজ করতেছে তখন সে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে। দেশের সব জায়গায় হচ্ছে এটা ব্রাঞ্চ খোলার ট্রাই করছে, সব জায়গায় মানুষকে রিচ আউট করছে। এবং তারে যে অ্যাটাক করে হাসিনা, যে ইউনুস সুদখোর, ইউনুস রক্তচোষা, মানুষের কষ্টের টাকা মেরে দেয়, খেয়ে নেয়। মজার ব্যাপার কি যে মানে গ্রামীণ ব্যাংক তার তৈরি করা হইলেও সে কিন্তু এটার মালিক না। মানে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটাই এরকম যে এর কোনো মালিক নাই, মানে এটা মানে ট্রাস্টের মতো। মানে এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন না এটা। মানে যত টাকা আসে না পুরোটাই প্রতিষ্ঠানের জন্যই, মানে প্রতিষ্ঠানেই আবার ওটা রিসার্চ করে, বুঝছিস? মানে এটা তাই? কোনো, আচ্ছা, গ্রামীণ ব্যাংক কি তোরা খুব বেশি দেখছিস? এটা তো তোর গ্রামে দোস্ত, এটা তো শহরে না। এখনো আছে কোনো গ্রামীণ ব্যাংক। ব্রাঞ্চে, কোনো ব্রাঞ্চ আমরা দেখছিস? আমরা তো আমরা হ্যাঁ, ঢাকা আমি শহরে তো দেখছি, আমি দেখছি। ওই যে দোস্ত সাভারে থেকে গ্রামে থাকে তো দেখবেই। এটা তো মানে এটা নাকি তোর মানে মিরপুরেও আছে তো। গ্রামীণ গ্রামীণ ব্যাংকের হেড অফিস গুলা থাকে হচ্ছে মিরপুরের রূপনগরের কাছে একটা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রশিকা প্রশিকা ভবনের পাশে আছে না একটা, স্টেডিয়ামের কাছে? প্রশিকা হ্যাঁ হ্যাঁ, প্রশিকা ভবনের কাছে না, আমাদের বাসার ওইদিকে, মানে 60 ফিটের ওইদিকে আর কি। মিরপুর একদম কলেজের প্রশিকা অপোজিট। ভবন আর গ্রামীণ ব্যাংক পাশাপাশি। হ্যাঁ and ওরা কিন্তু এখনো ফাংশন করতেছে, এরকম না যে থেমে গেছে কোনো কারণে, চলতেছে কিন্তু গ্রামীণ ব্যাংকের মতন। এন্ড এখন কিন্তু ইউনুস এটার কোনো পার্টও না, কারণ ওনারে হচ্ছে হাসিনা জোর করে বের করেছে মামা টামা দিয়ে, কেমন জানি হ্যাঁ হচ্ছে মানে হ্যাঁ হ্যাঁ। ওর নিজের ব্যাংকের থেকে ওরে বের করেছে। সে করতো কি যে মানে যখন সে ছিল দেশে টোটালি ইনভলভ, তখন সে একটা মানে ওইটার থেকেই সে নিত স্যালারি, যত টাকা আসতো স্যালারি নিত। কিন্তু সে তখন ওন করতো না, মানে এমন থাকে না যে কোনো কোম্পানির এত ইন্টারেস্ট, মানে এত পার্সেন্ট হচ্ছে এই লোকের, এত পার্সেন্ট এই কোম্পানির। এবার এই গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা এরকম যে কোনো কেউ যেন এটার অ্যাবিউজ না করতে পারে। পুরোটাই হচ্ছে ব্যাংকের টাকা, মানে টাকাটা হচ্ছে এর মধ্যেই থাকে, কোনো মানুষের জন্য খরচ হয় না। উম, এখানে কি জাস্ট লোন সিস্টেমই ছিল নাকি আরো সেভিংস বা অন্যান্য অ্যাকাউন্ট আছে? আমি লোনটার জন্য বেশি পরিচিত, বুঝছিস? আচ্ছা সব ব্যাংকের কাজই তো লোন দেয়া, এটা ব্যাপার খেয়াল করতো যে আমাদের হাতে যে টাকা শুধু লোন আছে, দেওয়া তো কাজ না। না, প্রাইমারি কাজ তো লোন দেয়া। আমাদের প্রত্যেকের কাছে যে টাকাটা আসে, ঠিক আছে, এই টাকাটা ব্যাংকের থেকে আসে না। কারণ ব্যাংক কি তোমার এমনি টাকা দিয়ে দেয়? ব্যাংক তো টাকা দেয় অ্যাজ এ লোন। ব্যাংক তো লোন ছাড়া কখনো টাকা দেয় না, ব্যাপারটা ভেবে দেখ। তাই? হ্যাঁ, আমাদের হাতে যে কাগজের নোটটা পৌঁছাইছে, এইটা কি ব্যাংক, এটা তো ব্যাংকই ছাপায় তাই না, বাংলাদেশ ব্যাংক ছাপায়। এটা কি এমনি এমনি কারো দিয়ে দেয় যে নাও বাবা নোট নাও? না, কেউ লোন নেয়, সেই টাকাটা তখন এন্টার করে আমাদের দেশের মধ্যে। তারপর ওই টাকাটা দিয়ে হয়তো আমরা স্পেন্ড করতেছি, কেউ খরচ করতেছে, কেউ লোন পরিশোধ করতেছে। এখন লোনটা কে নেয় তাইলে? মানুষ নেয়। একটু সময় নিয়ে ভাব জিনিসটা। ধরো একটা ব্যাংক যে কিনা টাকা ছাপাইতে পারে, যত ইচ্ছা সে ছাপাইতে পারে। একটা মানুষ হুম। গেল তার কাছে গিয়ে বলল যে আমার অমুক জিনিস কেনা লাগবে, তার জন্য আমার এত টাকা লাগবে, তুমি আমার লোন দাও, আমি ওই জিনিসটা কিনে আমি তোমার একটা ব্যাগ দিব। এখন ব্যাংক একটা শর্ত দিয়ে দেয় যে, ঠিক আছে তুমি আমার কাছ থেকে 100 টাকা নিবা, কিন্তু দেওয়ার সময় তোমাকে 101 টাকা দিতে হবে।
এখানেই তো শুভঙ্করের ফাঁকি যে 101 টাকা সে পাবে কই, এটা তো এক্সিস্টই করে না। কারণ টাকা তো ব্যাংকই ছাপাইছে, তাই না? সে যতটুক দিছে তার চেয়ে বেশি সে ব্যাক নিবে কেমনে? কিন্তু এটা কিন্তু শর্ত, যে যেহেতু প্রত্যেকটা ব্যাংকই লোন তো ইন্টারেস্ট ছাড়া দেয় না, লোন দিছে মানেই ব্যাক দেওয়ার সময় ইন্টারেস্ট সহ দিতে হবে। এই জন্যই কিন্তু মানে যেই সিস্টেমটা চলে ট্রেডিশনাল ইকোনমি, এটা একটা দেউলিয়া হওয়ার পথেই যাচ্ছে, এটা সবাই জানে যে এর সিস্টেমটাই এরকম। এই জন্যই তো সুদরে হচ্ছে একদম হারাম করছে ইসলামে। কারণ এই যে ইউনুসের যে সুদের কারবার, এটা তুই বলতে পারছিস না এটা হচ্ছে ইসলামিক দিক থেকে এটা হারাম, এটা খুব খারাপ একটা কাজ। কিন্তু সে যেভাবে দেখাইছে এটা মানে একটা সিস্টেম, এটা কাজ করতেছে কাউকে একটা। মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো, এক্স্যাক্টলি মন্দের ভালো। সব ব্যাংকই মন্দের ভালো, কোনোটাই আসলে ভালো না, কোনো পারফেক্ট না। কারণ সিস্টেমটাই তো রিগড, তোরে যত টাকা দিবে তার চেয়ে বেশি সে চাচ্ছে, তা এত টাকা তো এক্সিস্টই করে না সমাজে, সেটা দিবে কোত্থেকে মানুষ? তখন হয় কি যে একদল প্রচুর সাফার করে, যারা দিতে পারে না, কারণ টাকা এক্সিস্টই করে না। আবার একদল টাকা হোল্ড করে রাখে, মানে মেলা ক্যাচাল আছে আর কি ব্যাংকিংটা। মানে আমি মানে একদিন এই বুঝতে গেছি আর কি, যে ইউটিউব ভিডিও দেখে দেখে তখন বুঝতে গিয়ে আমি তো আল্লাহ, এ তো ঝামেলা তো এইখানেই, ঝামেলা সবচেয়ে মানে সবচেয়ে বেশি ঝামেলা এই ব্যাংকিং এর মধ্যেই। এবং এইটার থ্রুতেই নাকি হচ্ছে সারা বিশ্বরে আমেরিকা কন্ট্রোল করতেছে। ও আমার জানা কম, আমার এটা নিয়ে আরো পড়তে হবে। আমরা টপিক থেকে অনেক দূরে চলে গেছি। আমেরিকা অনেক। এন্ড ইসরায়েল, আমেরিকা যে অ্যান্ড কি ইসরায়েল, জানি হ্যাঁ। একটা সেন্ট্রাল, কি জানি, মানে ওরা হোল কান্ট্রিতে ওদের এই জিনিসটা ছড়ায় পড়ছে, যার জন্য প্রত্যেকটা কান্ট্রি ইসরায়েলের কাছে কোনো না কোনো ভাবে ডেপ্টে থাকে বা এরকম একটা অবস্থায় হুম, থাকে, যার কারণে ওরা ইজিলি এখন কন্ট্রোল করতে পারে। টোটালি। এন্ড এন্ড এখন আমরা তো আমাদের দেশকে নিয়ে অনেক মানে ইয়ের মধ্যে আছি, বাট মাঝখানে মিডল ইস্টে খুব বাজে অবস্থায় গেছে। ওই ইসরায়েল হচ্ছে ইয়েকে মেরে ফেলছে, হামাসের ইরানের, যে ও হ্যাঁ আমার তো জানি। হামাসের যে প্রেসিডেন্ট কি জানি, আহ হানিয়া, হ্যাঁ ওনাকে মারছে। তো এটা মারার পর এখন ইরান হচ্ছে ইয়ে দিছে, হুমকি দিয়েই রাখছে যে তারা ইসরায়েলে অ্যাটাক করবে। এখন সব কান্ট্রি বলতেছে যে ইরানকে প্লিজ ডোন্ট ডু দ্যাট, হোয়াট এভার, ওয়েস্টার্ন কান্ট্রি গুলো অবভিয়াসলি। আর এদিক হুম। থেকে ইসরায়েল বলছে যদি ইরানে কাজ করে তাহলে ইসরায়েলও, মানে ইসরায়েল কতটা বিধ্বংসী এটা আমরা সবাই জানি, এটাতে অলরেডি করতেছে। এবং এটার ইয়েতে অলরেডি ওরা কই কই জানি ইয়ে করলো, হামলা করলো আবার গাজাতে। মানে মিডল ইস্টে খুব বাজে অবস্থা চলতেছে। এদিকে টার্কিও বলছে ইরানের মানে ইয়ে ইসরায়েলের বিপক্ষে ইয়ে দিল, স্টেটমেন্ট দিল। এদিকে ওয়েস্টার্ন কান্ট্রি গুলা এন্ড অলসো ইউরোপিয়ান কান্ট্রি গুলা সেরকম সেম, ওরা কোনো রেসপন্স সেরকম করতেছে না, ওরা হচ্ছে কিছুটা ইসরায়েলের পক্ষ হয়েই। আর এদিক থেকে আবার আমেরিকার ইয়ে চলতেছে, ইলেকশন চলবে। তো এ থেকে কমলা হ্যারিস এর অবস্থা হচ্ছে এরকম, ওর একটা বড় ভোটারের অংশ হচ্ছে যারা ইমিগ্রেন্টস। তো এদের হুম। কাছ থেকে অনেক ভোট পায় তো ও যদি এখন এমন একটা কমেন্ট করে যেটাতে হচ্ছে ইসরায়েলের পক্ষে বেশি হয়ে যায়, তাহলে তো ওর ভোট গুলা নিয়ে ভোটটা যায় না। আমার মনে হচ্ছে ট্রাম্প জিতবে এবার, কারণ আমারও মানে মনে হয় কমলা, ওই আর যাই আচ্ছা, হোক আমেরিকাতে কখনো মেয়ে প্রেসিডেন্ট হবে না। না ওইটা না, ওইটা ছাড়াও ওটা দেখছে যে ট্রাম্পের শুট করতে কানে লাগছে, কান দিয়ে ছেড়ে গেছে। মানে ও যখন ওই ছবিটা দেখছিস যে এরকম করে উঠছে মানে গুলি খাওয়ার পরে, পিছন থেকে পতাকা ওইটা উঠতেছে। ওইটা দেখে আমার মনে হচ্ছে কি যে না, এ এ এরে মানুষ প্রেসিডেন্ট বানাই ছাড়বে, কারণ আমেরিকানরা তো ধর ওদের হুতু আছে না, না, হুতুসের। বানানোর রিজনটা হচ্ছে, বড় একটা রিজন আছে বাইডেন নিজেই, হালার ভাই এত ইউজলেস, এত ইউজলেস, ও নিজের একটা কথা রাখতে পারে তুই নাই। ভিডিও গুলা দেখছিস কি বাইডেনের যে প্রেসিডেন্সিয়াল ভিডিও? ডিবেট? জাস্ট ওইটা না, যে কোনো নর্মাল ভিডিও বাইডেনের, যে ও মানে কি এত। রে, কেমনে প্রেসিডেন্ট হইলাম এটাই বুঝি না এখন। আর আমার ওইটা দেখে হচ্ছে যে ভয় লাগে, কারণ ইউনূসের বয়স কিন্তু ওই রেঞ্জেই। হ্যাঁ, খালেদা হাসিনা সবার চেয়ে ইউনূসের বয়স বেশি, তাও তার এখনো ব্রেন ফাংশন প্রপারলি কাজ করতেছে, চলাফেরা করতে পারছে। আমি খালি ভাবছি কি, না এই লোকটা আরো কিছুদিন থাকুক। আমি এটা হি ইজ বলতেছিলাম যে 84। ওনার লাইফের কতগুলো টাইম হাসিনা নষ্ট করছে, হাসিনা সাফার করাইছে আমি ওনার। খালি ভাবছি যে হি ইজ 84, মানে যদি পুরো দশ ব্যাট বাস বছর দিয়ে দিছে ভাই বেটারে। যদি 10 বছর আগেও সে হইতো, তাও তো 74 হইতো। মানে মানে যে কি বলবো ভাই, অনেক বয়স্ক একটা তাও মানুষ। এমন আর এদিকে ইয়াং। এদিকে 20 বছর আগে চিন্তা কর। হ্যাঁ, এদিকে খালেদা জিয়ার অবস্থা আমার এত ফানি লাগছে, যে মনে আছে অঙ্কন কারফিউ দেওয়ার দিন, যেদিন কারফিউ দেওয়া সেদিন রাতে আমি তোকে বলছিলাম যে গুজব ছড়াইছে খালেদা জিয়া মারা গেছে। উনি আমার হ্যাঁ, আল্লাহ।
নট অনলি ওর বেঁচে সামনে আইসে ফিরছে, আই এম ব্যাক। নট অনলি বেঁচে ফিরছে, তার হচ্ছে এখন হসপিটাল ছাড়ার মতন অবস্থায় চলে আসছে। মানে কিসে এসএসইউ, কিসে আইসিইউ, কি জানি আইসিইউ, আর কি কি যে কই জানি ছিল আইসিইউ। সে, সিসিইউ এসবে ছিল, এখন সে মাস্ট আমার না ব্লু একে বের হয়ে গেছে। আমার না এখন মানে আমার না একটা কনস্পিরেসি থিওরি মাথায় আসছে। হোয়াট কি ইফ তুই স্বাস্থ্য তো মানে মানে খাদিজার ফেসটা দেখছিস না, মানে একেবারেই বুঝা দেখে একটা ভূত লাগতেছে। হোয়াট ইফ কেউ ওনার হয়ে কসপ্লে করতেছে আর উনি আসলেই মারা গেছে? থিঙ্ক অ্যাবাউট ইট। ওনার ভূত মানে লিটারেলি এইখানে, এইখানে। কসপ্লে করতেছে। না, একদম না সাদা। ঠিক আছে ঠিক ইট আছে, লুক এই হয়তো আচ্ছা আচ্ছা আমার কোনো একটু বলতো লজিক উনি মারিয়া কি জিও। উনি কি মুখে কিছু দিছিল রাজিয়া? ভাই, একটা মানুষ এতটা পেল কেমনে হয়? আলো দেখে নেই ভাই কত বছর ধরে, বন্ধ রাখছে একটা একটা ঘাসের উপর যদি তুই হচ্ছে পিঠ দিয়ে রাখিস কয়েক সপ্তাহ দেখবি যে হলুদ হয়ে সাদা হয়ে যায়। গেছে। যাই হোক, আমার আমাকে আচ্ছা আমার না একটু লাগছে যে মানুষজন ট্রোল করতেছে এই মহিলাটারে। ঠিক আছে বুঝছি ভুরু নিয়ে ট্রোল করতেই পারে, কিন্তু গত 15 বছর ধরে যতটা টর্চার হইছে এই মহিলা। মাইর তো খায় নাই, কি আর টর্চার হয়েছে? ওনার টর্চারের কাহিনী হচ্ছে যে ওনার, আমি বলবো যে ওনার নেতা কর্মীরা অনেক ডেডিকেটেড, নট গনা লাইক ডেডিকেটেড। টোটালি ভাই বিএনপি একদম শেষ করে দিয়েছে ভাই, কি বলবো। এটাই বলতেছিল অনেকে যে বিএনপি এত বছর ধরে আহ মার খাওয়ার পরও এখনো ওদের কত নেতাকর্মী ব্যাক করতেছে, নেতাকর্মী আছে। হোয়ার 15 দিনের একটা রেভলিউশনে আওয়ামী লীগের সব নেতারা হারায় যাবে, এটা আসলে ভাবা খুবই বড় একটা বোকামি। এরা কখনোই না। যদি ব্যাক করে খুব বাজে ভাবে ব্যাক করতে পারে। 100% আরো এটাই মানে বিধ্বংসী হয়ে ব্যাক অবস্থা করবে। খারাপ হয়ে যায় আমার। বিধ্বংসী হয়ে ব্যাক করবে। তোরা এখন এগুলা কেন বলতেছিস? আচ্ছা, হ্যাঁ, ইয়েস, থিঙ্ক পজিটিভ, অপটিমিস্টিক হতে হবে। হ্যাঁ দেশ স্বাধীন কিছু হবে না, আমরা আছি। হাম হ্যাঁ। আমার কথা হচ্ছে কি যে না, এখন যে যে ফ্রিডম অফ স্পিচ আসছে, মানুষজন কথা বলতে পারছে, পলিটিক্স নিয়ে ডিসকাস করতে পারতেছে, ইস, এটা তো এক শুড এক বি, হ্যাঁ। এটাই হওয়া উচিত। গুড গভর্নেন্স থাকা উচিত এবং বাট মানুষের ইউ নো হোয়াট, এখন আহ, ধর যদি আমরা নয় কথা বলতেছি সার্ভিস লেভেলে, যারা ধর অনেক বড় করে কোনো কিছু একটা খুঁজে বের করে ফেলে, হ্যাঁ, খুব বড় কোনো একটা প্লট বা বড় কোনো কনস্পিরেসি বের করে ফেলে, এইটার জন্য পৃথিবীর যে কোনো গভর্নমেন্টেই সেই পার্সনটাকে নাকানি চুবানি খাওয়ায় হুম, বা গুম করে। তুমি গভর্নমেন্টের জন্য যখন ডেঞ্জার হয়ে যাবে তখন তো হ্যাঁ, গভর্নমেন্ট তোমারে এটা পেইন অ্যাকচুয়ালি দিবেই। নট অনলি মানে বাংলাদেশের ইয়া, তুই রাশিয়া ধর, রাশিয়া, তারপরে আমেরিকা, তারপরে সৌদি আরবিয়া, ওই যে খাসোগির কথা মনে আছে? এটা মেরে সব ফেললো। জায়গায়, তারপরে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাই। হ্যাঁ, তারপরে ইয়েতে রাশিয়াতে একজন জার্নালিস্টকে মেরে ফেললো বিষ খাওয়ায়। এরকম এটা আসলে হয়ে থাকে, এবং এটাই স্যাড ব্যাপার যে ডেমোক্রেসি বলতে আসলে কিছু নাই। এখন ব্যাপারটা হচ্ছে ডেমোক্রেসি। ফ্রিডম অফ স্পিচ। না শোন কথা হচ্ছে যে একটা আছে হচ্ছে মেরিটোক্রেসি, এখন এটা যেটা চলতেছে যে মেরিটের ভিত্তিতে হচ্ছে সরকার প্রধান হবে, যে এই লোকগুলা তারা মেরিট আছে, জ্ঞানী গুণী মানুষ সবাই আমরা রেসপেক্ট তো করে। সমন্বয়কে ভোট দিয়ে বানাই নাই, আমরা কি বলছিলাম নাহিদ? কেউ কিন্তু চেয়েছিল অন্য কেউ হোক, কেউ কেউ ছিল সার্জিস হোক। ঠিক আছে, এর ডেমোক্রেসি। আমি বলতে কি যে এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা রিস্কি ব্যাপার, যে তারা ঠিক আছে মানুষজন একসেপ্ট করতেছে কিন্তু তারাও তো জনগণের সরকার না। এবং বিএনপি যে উৎপাত করছে যে না 3 মাসের মধ্যে ইলেকশন দিতেই হবে, এটা কিন্তু খুবই যৌক্তিক একটা দাবি। সবাই হয়তো ওদের নিয়ে ফাইজলামি করছে যে ওরা তো লাফাবেই, কিন্তু না, ওরা তো একটা পলিটিক্যাল পার্টি, ওদের কাজই তো এটা। এবং ওরাও জানে, সবাই জানে এখন ইলেকশন হলে বিএনপি জিতবে। কিন্তু কথা হচ্ছে তাই বলে তো আমি ডেমোক্রেসিকে আমি আটকাতে পারবো না। আমি তো আমি আমি যদি বলি যে না তোদেরকে আমি ইলেকশন দেব না, এটাই হবে, আমরা মনে করি, আমরা মানে মাত্র আমরা মনে করি যে দেশের জন্য কি ভালো, দেশের এত গ্রামগঞ্জে যত মানুষ এরা কিছু বোঝে না, আমরা ঠিক করবো, তখন হয় কি যে আমরাও সেই ফ্যাসিস্ট হয়ে যাই। হাসিনাও তো ঠিক মনে করতো যে আমি ছাড়া কোনো বিকল্প নেই, আমরা আমরা আছি বলে উন্নয়ন হচ্ছে। এখন যেমন সমন্বয়করা বলছে যে না আমরা আগে রিফর্মটা করি, রিফর্মেশন আগে হোক, কতক্ষণ ধরে হবে তা কিন্তু বলে নাই, কত মাস কত বছর তা কিন্তু বলে নাই। তো আগে হুম, রিফর্মেশন হোক তারপর আমরা ইলেকশন দিব। হাসিনা কিন্তু এটাই বলছে না আগে উন্নয়নটা হোক, আমি উন্নয়ন করতেছি, উন্নয়নের যে ধারাটা আসছে এটা তো আটকানো যাবে না, এজন্য তো আমাদের সরকারে থাকতে হবে, তাই না? যে পদ্মা সেতু হয়েছে, হুম। এখন কর্ণফুলী টানেল হবে, মেট্রো রেল হয়েছে, আরো কত প্রকল্প আছে।
তো এইটা কিন্তু তোর একটা ফ্যাসিজমের অবস্থা ক্রিয়েট করে, যে একটা মানে ডেমোক্রেসির আটকায় দেয়া। কথা হচ্ছে যে যেটা দরকার, যে কিছু কিছু ইনস্টিটিউশন যেমন পুলিশ, তারপরে তোর মিনিস্ট্রি, যে আমলাতন্ত্র, বিউরোক্রেসি, বায়াস, এগুলো যেখানে বায়াস নাই মানুষ হ্যাঁ, এরকম। এই যে নাহিদ কিন্তু একটা ভালো কথা বলছে যে আপনাদের তো বুঝতে হবে যে রাজনীতি মানে রাজনৈতিক দল কারা আর হচ্ছে বিউরোক্র্যাট কারা। কারণ ও হচ্ছে যেই জায়গার দায়িত্ব নিচ্ছে, ওখানকার সবাই ঢুকাইতে হচ্ছে যারা দল করে তাদেরকে। এখন কথা হচ্ছে যে একটা মন্ত্রণালয়, এটা তো দলের হওয়ার কথা না। মানে এটা তো দেখতে আমাদের কনসেপ্টটাই ভুল, আমরা হুম ভাবি যে শেখ হাসিনা সরকার মানে আওয়ামী লীগের সরকার, বাট এটা কিন্তু হওয়ার কথা না। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল হুম পার্টি, স্টেট হবে মানে সরকার হবে সরকার, সে কিন্তু কোনো দলের হওয়ার কথা না, সে মানুষের জন্য কাজ করবে। কিন্তু এরা এতটাই সবকিছু ধ্বংস করছে। যেমন পুলিশ মানে হচ্ছে আওয়ামী লীগের পুলিশ, এখন মানে মন্ত্রী হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী, এখন তোর মন্ত্রণালয় সচিবালয় সব হচ্ছে আওয়ামী লীগের। মানে এটা কিন্তু এরকম হওয়ার কথা না। তো যেটা করতে হবে যে এই জায়গাগুলারে ডিপলিটিসাইজ করতে হবে আর কি, নিরপেক্ষ করতে হবে। এরা হচ্ছে কোন পার্টি যদি ক্ষমতায় নাও থাকে, তাও এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। ইভেন আমাদের পুলিশরাও কিন্তু এই দাবিটাই করছে যে না, আমরা এখন থেকে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হব না। আগে কিন্তু পুলিশ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো ইন এ সেন্স স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবে এরা কিন্তু এটা মানে করতে বাধ্য। মানতে বাধ্য। তো এরাও বলছে যে না, আমরা একটা স্বাধীন ফোর্স হতে চাই। আমাদেরকে মানে আমাদের অফিসাররা বাধ্য করছে এগুলা করাইতে, তাদেরকে তো কেউ মারে না। মানুষজন মারছে আমাদেরকে, আমাদের সিপাহীরা মারা গেছে, আমাদেরকে মায়েরা ঝুলা রাখছে। এখন এরাও তো মানে আমার কয়েকটা দাবি আনছিল, ওই যে ধর যে যখন করছে, যখন একদম উঠে গেছে, রাস্তায় ছিল না, তখন তো এরাও আন্দোলন করছে যে এদের উপর অত্যাচার হয়েছে। মানে actually হয়েছেও। পুলিশও নাকি অনেক মারা গেছে, বাট ধর যে সাধারণ মানুষ যেমনটা আমরা যেমন ডকুমেন্ট করতে পারছি, ভিডিও করছি, পুলিশের তো কেউ পুলিশ দেখে নাই ম্যাক্সিমাম মারা অলরেডি। গেছে ওটা তো মবে দিয়ে তো, মানে মানে গণতলে। হ্যাঁ, মব জাস্টিসের এখন কারণে ভাই মারা গেছে। পুলিশ যা করছে, জাস্ট এই আন্দোলনের কথাও যদি চিন্তা করিস, তাও পুলিশের এটা মানুষ জাস্টিফাই করে ফেলবে। আর তো আছে বাকি 15 বছর ভাই আগের হান্ড্রেড মানুষের ক্ষোভ পার্সেন্ট তো আছে। 100% আমাদের দেশের এমন কিন্তু এই না ভূখণ্ডে বারবার যে সরকাররা শুধু পুলিশে আন্দোলনের মানুষের এগেনস্টে দাঁড় আন্দোলনের করাইছে, খেয়াল রাগ করছিস? নিয়ে। হুম, এই যে বারবার পাকিস্তান আমল থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই সরকার পুলিশরা দাঁড় করেছে মানুষের এগেনস্টে। এখন কথা হচ্ছে যে পুলিশ কেন সরকারের প্রোটেক্ট করবে? হুম, পুলিশ তো হবে মানুষের, তাই না? এটাই না হওয়ার কথা। যে সাধারণ স্টুডেন্টরা যেখানে আন্দোলন করতেছে একটা যৌক্তিক দাবির জন্য, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করবে যাতে যাতে তাদের উপর অন্য কেউ বাইরে থেকে হামলা না করতে পারে। পুলিশ সরকারি ব্যবস্থাপনাগুলো প্রোটেক্ট করবে। তা হুম। না করে পুলিশ গেছে ছাত্র মারতে। তাহলে কতটা জঘন্য একটা অবস্থা ক্রিয়েট করে দেশে হাসিনা, বল? মানে আমাদের কাছে এইটা যে অবাক লাগার কথা, আমরা অবাক হইতেও ভুলে গেছি। হচ্ছে যে আল্লাহ রে, পুলিশ শালারা এত হাসিনা, পুলিশ লীগ। এটা তো স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে। এত ইনজাস্টিস মানে নর্মালাইজ হয়ে গেছে যে মানুষ এখন অল্প জাস্টিসের চেহারা দেখলে অনেক খুশি হয়। হ্যাঁ, আর জাস্টিস কি, এখন তারেক রহমান যদি বলে যে আমার নিয়ে যত ইচ্ছা কার্টুন বানাও বা সুন্দর হচ্ছে, মানুষ তো এরে আমাদের হিরো চলে আসে, দেশ নায়ক তারেক রহমান। হ্যাঁ, ওদিন কথা বলতেছিলাম, পরে ফ্রেন্ড বললো যে তারেক রহমান এখন দেশে যদি আসে তাইলে ও যেটা করবে সেটা হচ্ছে ও বলবে স্টুডেন্টরা যা বলবে তাই। এতে হান্ড্রেড কি হবে, পার্সেন্ট স্টুডেন্টদের যেই ইয়েটা এটা ও পাওয়া যাবে। এখন ওই পুরোপুরি। যদি পায় তাইলে বিএনপি ইজিলি সরকার হবে। আর দেখা যাক। এখন 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 অবস্থা এমন প্র্যাকটিস শোন, নির্বাচন এখন হলেই ফ্যাসিজম প্র্যাকটিস কতটুকু করে এটা হচ্ছে দেখার বিষয়। আর নির্বাচন মানুষ হলেই ইউনাইটেড থাকলে বা অ্যাকাউন্টেবিলিটি থাকলে আমার মনে হয় যে সমস্যা নেই, বিএনপি আছে। হুম, এখন নির্বাচন হলেই বিএনপি সরকারে যাবে, এই অবস্থাটা হচ্ছে এটাই এখন। কারণ দেখা গেল যে বিএনপি সরকারে আসার পরও আমরা আসলে আলটিমেটলি সরকার বিরোধী কিছু বলতে পারতেছি না, তখন তো ঝামেলা। তখন তো হ্যাঁ, আমাদের এত এত এইটারই মানুষের আরো। আত্মত্যাগ, এটা পুরা মানে কিন্তু 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 রেজাল্ট এটা জিরো কিন্তু হয়ে কখনো যাবে। হয় নাই, বুঝছিস? এই হাসিনাই করছে প্রথম, যে সরকার এগেন্সে কিছু বলা যাবে না। কারণ আগে যত সরকার আমল ছিল হাসিনার আগ পর্যন্ত, তত্ত্বাবধায়ক বোর্ড, বিএনপি এর আমল, আগে তো এরশাদ কেউ আমল। দেখে নাই, এর আগে তো এই জিনিস কেউ দেখে নাই, এখন তো বিএনপি অলরেডি দেখে ফেলছে। দে নো যে কোন কোন জায়গা থেকে মানুষরে প্যারা দেওয়া যায়, কোন কোন জায়গায় পাওয়ারটা এই প্র্যাকটিস কেউ করা যায়। দেখে নাই, দেখে নাই মানে কি? এর আগে কি কোনো কোনো রাষ্ট্রের সরকার সেন্সর করে না মানুষের কথা?
কেউ প্রতিবাদ করলে ধরে নিয়ে যায় নাই। ইন্ডিয়াতে বাংলাদেশে দেখে নাই, ওটা বলছি। বাংলাদেশের কথা হচ্ছে কি যে কেউ শুনো, করে নাই আমি ভাই। আমি তো মানে বলি, প্রথম 5 বছরে কিন্তু হাসিনাও করে নাই, হ্যাঁ ট্রু, প্রথম দিকে কিন্তু বুঝছো? কম করছে, হ্যাঁ। ওই যে যত একটা দিন আইন গেছে, করলো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যত করলো, তারপর দিন বেশি গেছে করছে। তত তত নিজের মানে গ্রাউন্ড স্ট্রং হয়েছে, আর তত মানুষ অপ্রেস করার সুযোগটা পাইছে এন্ড করছে। তো পুরাটা জিনিস এমন না যে ওভারনাইট হয়ে গেছে, হুম। শুরু তো মানুষের একসেপ্টেন্স ছিলই। তুই চিন্তা কর, মানুষের একসেপ্টেন্স থাকতে থাকতে এই 15 বছরে এমন মানুষও আছে যে যারা এত কিছু দেখার পরেও তাদের সাপোর্ট করে গেছে। কেন? ওই যে এমনি। আস্তে আস্তে এরকম দানো হয়ে গেছে। তুই জাস্ট ভাব, যখন হাসিনা প্রথম সরকারে আসছে 2008 সালে, তারপরে কিন্তু সে তো জয়ী হয়ে আসছে নির্বাচনে, তাই না? মানুষজন তারা সাপোর্ট দিছে। হুম, হুম, বিএনপি আর হাসিনার কিন্তু রেশিও কিন্তু খুব মানে কাছাকাছি ছিল, বুঝছিস? খুব যে হুম। ডিফারেন্স জিতছে এরকম না। তাও কিন্তু পার্লামেন্টে 80% মতো ছিল আওয়ামী লীগ। এর জানিস কেমনে হয়েছে? ওই যে এখন সাখাওয়াত আছে না, ওই যে তোর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে তোর, ব্রিগেডিয়ার হ্যাঁ, ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার। সাখাওয়াত। হুম, হুম। হ্যাঁ, ও নাকি এমন ভাবে হচ্ছে তোর মানে সেন্টার গুলো বসাইছে যে যদি এমনও হয় যে বিএনপির লোকে পাইছে ভোট বেশি, তাও পার্লামেন্টে আওয়ামী লীগ যাবে বেশি, বুঝছিস? মানে কেন্দ্রগুলো এমনি সাজাইছে, ধর যে হুম, পাশাপাশি দুইটা হচ্ছে সেন্টার। এখানে এটা হচ্ছে হুম। এখানে বিএনপির ভোট বেশি, এখানে আওয়ামী লীগের ভোট বেশি, কিন্তু এই যেখানে বিএনপির ভোট বেশি সেটারে ঢুকাই দিছে আর একটা বিএনপির ভোট বেশি হওয়া জায়গাতে। তাতে করে হয়েছে কি যে বিএনপির ভোট বেশি হওয়া সত্ত্বেও এখানে মাত্র একটা সিটি কাউন্ট হবে, যেখানে দুইটা একটা কাউন্ট হতে আসন পারতো। পাইছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ম্যানিপুলেট করা যায়। ইভেন হুম, আমেরিকাও কিন্তু এটা অনেকবার হয়েছে, যে গতবার ইলেকশন এই যেবার ট্রাম্প জিতলো, ও তো ওইবার কিন্তু, ইলেকটোরাল হুম। ভোটে জিতছে না। হ্যাঁ মানে ওইটার সিস্টেম আলাদা। বাট এরকম কিন্তু যে ভোট কিন্তু ও বেশি পায়নি, যে সিস্টেমটাই দেখাইছে যে ওর মানে কেন্দ্রে ওর পক্ষে ইয়া গেছে বেশি। বাট ওভারঅল দ্য কান্ট্রি কিন্তু ভোট হচ্ছে ছিল ইসের বেশি, হিলারি বেশি ছিল। তো আমাদের দেশে এরকম কাইন্ড অফ এরকম যে হুম। এই যে মানে যে এমপিদের যে নির্বাচনটা না। হয় আর কি, 300 জনের, এমন ভাবে সেন্টার গুলো হুম। ডিজাইন করে। ক্যাবিনেটের ওটা ওটা আলাদা ভাবে হয়েছে, কিন্তু এমনিতে তো ফার্স্টে ওরা আসছে, মানে মানুষ চাইছে দেখেই। হ্যাঁ ট্রু ট্রু ট্রু। এবং আসার পর হচ্ছে কি, যখন ওরা, বুঝছিস তো, আওয়ামী লীগের উল্লাস যে ওদের সরকার আসছে, হাসিনা আসছে, তখন হচ্ছে কি মানুষ তখন লেজি হয়ে গেছে, তখন মানুষ কোয়েশ্চেন আর করে নাই। দেখছে ঠিক আছে, আমরাই তো আনছি, যা করতেছে ভালোই করতেছে, উন্নয়ন হচ্ছে, অনেক স্বপ্ন দেখায়, মানে বলছে ডিজিটাল বাংলাদেশ হবে, অনেক স্বপ্ন দেখাইছে। ও মানে ও কিন্তু আইসা আস্তে 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 ওর ভোট ব্যাংক বাড়াইছে। যেমন গভর্নমেন্ট এমপ্লয়িরা কিন্তু আগে এত বেশি মানে কোন একটা পলিটিক্যাল পার্টির প্রতি লয়াল ছিল না, হুম হুম এ হুম হুম। একেবারে ধরছে। আর্মিরা কিন্তু এত লয়াল ছিল না। এ ধইরা ধইরা এদের সুযোগ সুবিধা এত বেশি দিছে যে এরা কখনো এর বিক্রয় করবে না। হুম। পলিটিশিয়ান, তারপর হচ্ছে তোর সরকারি চাকরিজীবী, তারপর হচ্ছে আর্মি, বিভিন্ন ফোর্স, এদের এত বেশি সুবিধা দিছে যে এরা কখনো এর বিক্রয় করবে না। আচ্ছা বড় বড় জায়গার মধ্যে সুবিধা এর সুবিধা দলের লোক। দিলেই যে মানুষ লয়াল হবে এরকম না। জাস্ট সুবিধা দেয় নাই, আস্তে আস্তে করছে কি যে নিজেদের যারা দল করছে ওদেরকেও স্বপ্ন দেখেছে, না তোমরা আমাদের দলে থাকো, ছাত্রলীগ করো, আওয়ামী লীগ করো, তোমাদের আমি ওটা তো সেটেল করে করছেই, দেবো। এদের তো সুযোগ সুবিধা বেশি দিছেই, কিন্তু এখন এখন যারা না যারা শোন, যদি নিউট্রাল যদি ছিল। যদি সুবিধা বেশি দেয় এদেরকে আমি খারাপ বলবো? এখন ধর যে পুলিশের বেতন কম, সে বেতন বাড়াইছে। এখন এটা কি এখন উদ্দেশ্য যেটাই হোক, এটা তো একটা পজিটিভ জিনিস, কিন্তু এটা করে কিন্তু মানুষকে করাপ্ট করা যায় না। করাপ্ট করা যায় জিনিস তখনই যখন হচ্ছে তারে মানে ঘুষ খাওয়ার সুযোগ করে দেয়, যে আপনি ঘুষ খেতে পারবেন, এটার মানে এগেনস্টে কেউ আপনি কিছু আপনার বলতে পারবে না। সম্পদ বাড়াইতে পারবেন আরো, হ্যাঁ, আপনি এই পুলিশের চাকরি সুযোগটা করা করে সত্ত্বেও, দিচ্ছে। হ্যাঁ এইটা করছে এক্স্যাক্টলি। একটা ধর যে পুলিশের সবার বেতন বাড়াইছে, সেটা কিন্তু ভালো, সেটা আমরা সাপোর্ট করছি না, পুলিশের বেতন বাড়ুক। কিন্তু অবৈধ উপায়ে যে লুপ হোল গুলো আছে বানাই দিছে, সেখানে কোনো জবাবদিহিতার জায়গা রাখে নাই, এইটা সবচেয়ে বড় ক্ষতি করছে। যে না, পুলিশের একটা নর্মাল চাকরি করেও সে হচ্ছে লাখ লাখ টাকা কামাইতে পারবে তল দিয়ে। এটা তো কোনো মানে এটাই সবচেয়ে এইটা বেশি ক্ষতি করছে। এটা থাকবে, এটা যে সরকারি আসুক থাকবে। এটা আমি বিশ্বাস করি না যে এরা আসলে থাকবেই। কেন থাকবে? আমি এটা কি বললাম তো, নর্মাল নাকি? না, আমি এটাকে বললাম তো নর্মালাইজ অ্যাটলিস্ট করা বিএনপি যাবে না, আসলে থাকবে। এটাকে না না, নর্মালাইজ করা যাবে পুলিশ না। ঘুষ খাবে এটা নর্মাল হবে? কেন নর্মাল হবে? বিএনপি আসলে এটা থাকবে, জাস্ট এখন ধর বেশিরভাগ পুলিশ আওয়ামী লীগ থেকে আসে, তখন বেশিরভাগ পুলিশ বিএনপি থেকে আসবে।
এখন যদি না আমরা না না কনসিয়াসলি এটা তুই আমার একটা না তুই প্রতিরোধ না করতে চাই বা করতে পারি, তাইলে এটা হবেই। এখন তুই দেখ বর্তমানে যে পুলিশগুলো আছে, তাই না, অধিকাংশ তো আওয়ামী লীগে ঢুকেছে। এখন যেটা করা যাইতে পারে যে টপ টপ পজিশনে যারা হচ্ছে ডাইরেক্টলি মানে কানেক্টেড এই খুনের সাথে, ম্যাসাকারের সাথে, তাদেরকে সরাইতে হবে। সরাই তাদের জায়গায় আনতে হবে যারা মানে তুলনামূলক ধর যে নিরপেক্ষ ছিল, কিছু করে নাই, তাদেরকে আনতে হবে। এটা হুম করলে হবে কি, সেপাই লেভেলে যারা ছিল, যারা ধর যে রাস্তায় নামছে, তারা আওয়ামী লীগ হলেও তারা কিন্তু পুলিশও, তারা তো অর্ডার ফলো করতে বাধ্য। এইটা করে হুম রিফরমেশনের দিকে যাওয়া যায়। কিন্তু মানে কথা হচ্ছে উপরের কি, দিকে, কিন্তু কথা হচ্ছে কি, তুই উপরের যদি দিকে। বলিস, তুই কেউ যদি বলে যে না আমি আওয়ামী লীগের সরাই তো বিএনপি চলে আসবে, এখন কথা তো এরকমই যে কেউ যদি আওয়ামী লীগ না করে তাহলে সে কি করে বল? কিছুটা তো করে, সে কোন একটা দলের হুম সাপোর্ট করে, তাই না? হুম হুম কাউরে তো সে ভোট দিবে। এরা হুম তো আর এরা তো আর রাজনীতি করে না। এরা হচ্ছে হুম জনগণের একটা অংশ, যারা একটা চাকরি করে, পুলিশের চাকরি করে, এবং তাদেরও একটা পছন্দ আছে। এখন হুম। যদি আমি আওয়ামী লীগদের ধরেই সরাই দেই, এটা তো কোনো সলিউশন না। যদি আওয়ামী লীগদের ধরেই সরাই দিই, তাহলে বাকি থাকবে কারা? বিএনপি, জামাত, তাই না? না, আওয়ামী লীগ তুই ধরে সরানো নয় আমাদের বিষয়টা, এইটাই তোমার সমস্যা হচ্ছে হয়ে গেছে টোটালি। যে আমরা দুই ভাগ করে ফেলছি, তুমি আওয়ামী লীগ না হলে তুমি বিএনপি, বাট দিস ইজ বাট না নট না, বাট থিং। বাট বাট এটাই পলিটিক্যাল, তো এই তোমার যেটা করতে হবে শুনো, এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল বায়াসের বাইরে যায় একটা ডিসিশন নিতে হবে। যদি কোনো একটা পুলিশ ভালো হয়, যোগ্য হয়, যে ওই জায়গায় হ্যাঁ। তারে দিয়ে তুমি ভালো কিছু পাবা, তাহলে সে আওয়ামী লীগের হইলেও তারে দিবা, সে যদি বিএনপির হয় তাও তারে দিবা। এখন হুম যেটা হুম আমি যেটা বললাম যে কাহিনী যেটা হইতে পারে সেটা হচ্ছে যে টপ পজিশনে বিএনপির মানুষ বিএনপির পুলিশদের দিবে, কেন দিবে? যাতে করে এরা কখনো এরে বিট্রে না করে, এর কথা যেন শুই না চলে, বুঝছো? যেটা আওয়ামী লীগ করছে। আমার কথা হচ্ছে যে ধর কেউ এখনো কোনো ক্রাইম করে নাই, বুঝছিস, কোনো হুম ক্রাইমের সাথে সে রিলেটেড না। হুম এখন তাকে যদি একটা ইম্পর্টেন্ট পজিশনে রাখায়, মানে নিয়ে আসে পলিটিক্যালি, ঠিক আছে, হুম সেটা কেমন ইনজাস্টিস হয়? আবার ধর একটা মানুষের রেপুটেশন আছে, সে খারাপ, সে অলরেডি দুর্নীতি করছে, যেমন এই যে ডিবি হারুনের মতন, সে কিন্তু হুম আগে যখন এসপি ছিল, ছোট লেভেলে ছিল, তখন থেকেই দুর্নীতি করতে করতে, ঘুষ খাইতে খাইতে, মানুষে অত্যাচার করতে করতে, সে হচ্ছে এই ডিবি হারুনের লেভেলে হাউন আসছে, যে আঙ্কেল। হাউন আঙ্কেল। ঠিক আছে, এখন আওয়ামী লীগ যে কি করছে, যেই মানুষগুলা যতটা বেশি সন্ত্রাসী টাইপের, তাদের ধরে এনে রাখতে হচ্ছে বড় বড় জায়গাতে, বুঝতেছিস? এটা কিন্তু বেশি সন্ত্রাসী ক্ষতিকর। না, কি? সন্ত্রাসী না, এরা বড় বড় লেভেলে তাদেরই রাখছে যারা এদের দলের জন্য বেশি লাভজনক, দুটো তো যারা একই এর হইতে পারে, দুটো তো এর একই হইতে সাপোর্ট পারে, দিচ্ছে। হইতে পারে না? একই হইতে পারে, কিন্তু তোমার তো বুঝতে হবে যে কোনটা রিজন অ্যাকচুয়াল। না না, তুই ওদের রিজনটা মনে যদি হয় তাই যে কেউ হইতো, কেউ অনেক রিজনটা যদি ভালো, রিজনটা যদি তাই হইতো, কেউ তাহলে অনেক কিন্তু ভালো সন্ত্রাস এই জন্য তারা টপ লেভেলে দিছে, এটা ভুল না, ধারণা। জাস্ট সন্ত্রাস না, জাস্ট সন্ত্রাস না, আমি তো সরি, আমি যদি আবার বলতেছি, জাস্ট সন্ত্রাস না, অনেকগুলা, একটা দিক দেখে তো কাউরে দেয় না। হারুনের তো জাস্ট ও যে খারাপ, এটা তোর একটা গুণ না, আরো গুণ আছে। কথা গুণ। হইতেছে যে গুণ না, এটা ব্যাংকার থেকে গুণ। বাট দেখ, এই এরকম একটা বিতর্কিত লোক, তারে ডিবি প্রধান না করে তো একটা, ধর, যার ব্যাপারে এরকম ক্লেম কম আছে, যদিও সে কট্টর আওয়ামীপন্থী হোক, তারেও আনতে পারতো। না আইনা আনছে হারুন রে, যে অলরেডি তার অনেক ব্যাড আছে, যে সে মানে অনেক অত্যাচার করছে, মানুষজন রিমান্ডে নিয়ে হচ্ছে, নৃশংস ভাবে ইয়া করছে। স্টিল কিন্তু এরে আওয়ামী লীগ ভালো জায়গায় বসাইছে, ঠিক আছে? ওরা এটাই তো করছে, প্রত্যেকটা প্রশাসনিক, প্রত্যেকটা প্রত্যেকটা ফোর্স, সেক্টরে, সবগুলোর হেড রাখছে এই টাইপের মানুষগুলারই। হ্যাঁ। এখন তুই বলছিস যে না বিএনপি আসলেও সেম এই কাজটাই করবে। আমার কথা হচ্ছে যে যদি আইনত যদি তাদের এই করার রাইট থাকে, এবং যদি তারা করে, ঠিক আছে, এখন ধর বসাইলো একটা পজিশনে একজন পুলিশ অফিসারকে, যে কিনা বিএনপির ভোট দেয়, সে কিন্তু বিএনপির কোনো পলিটিশিয়ান না, সে বিএনপির ভোট দেয়, বিএনপির আদর্শে সে বিশ্বাস করে, এইটা কি খারাপ? কারণ না, যদি সে কারণ যদি সে বিএনপি কে ভোট, ধর যে সে বিএনপির কাউরে রাখবে না, তাহলে কারা রাখবে? বিএনপি যদি না থাকে, কে মানে প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো দলে ভোট দেয়, তাই না? না না, আমি তাহলে ওইটাই সমস্যা নেই, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ধর তুই আম, তোর দায়িত্ব পালন করতেছিস না, তুই হুম হচ্ছে, ধর তুই পুলিশ, হ্যাঁ,
এখন তুই বিএনপি করস, ফাইন, তুই বিএনপি করতেই পারস, তুই বিএনপি সাপোর্ট করতে পারস, বিএনপি রে ভোট দিতে পারস, ফাইন। কিন্তু তুই যখন দেখলি যে একটা জায়গায় একটা সন্ত্রাসী হামলা হয়েছে এবং ওই সন্ত্রাসী হামলাটা করছে ছাত্রদল, ভালো করে বুঝিস, হুম। তখন তুই কি করলি? তুই ছাত্রদল দেখা তারে ছেড়া দিলি, এবং এটা এটাই কি রং, হইলো? এটা রং, এটা রং। হুম। এটাই এটাই তুই দলের কাছে কিন্তু ফেভার পাইলি। এবার দল কি করলো? এই যে তুই একটা কাজ করলি, তুই তার দলের ফেভার করলি তোর পাওয়ার দিয়ে, তোর পজিশন দিয়ে, তাই দল তোরে কি করলো? দল তোরে একটা প্রমোশন দিল। এইটা রং, এবং এইটাই হয়ে আসতেছে। এন্ড আমি এটার কথাই বলছি যে এটাই হবে যখন বিএনপি আসবে। যে বিএনপির কেউ যখন উল্টাপাল্টা করবে, সে অবলীলায় করতে পারবে, কারণ সে জানে যে পুলিশ তারে যে সাপোর্ট পিছনে দিবে। সাপোর্ট আছে, হ্যাঁ, ব্যাকআপ আছে। বুঝছো? এইটা হচ্ছে সমস্যা স্টুডেন্ট ইউনিয়ন গুলো নিয়ে, যে আমার মনে হয় কি যে এই ছাত্র শিবির। স্টুডেন্ট উইং না, সব। আমার ফ্রেন্ডের বাসায় যে হামলা হইলো, তোর বিএনপির কোন এক মানে থানা পর্যায়ের, বিএনপির ছাত্রদল না কিন্তু বিএনপির থানা পর্যায়ের একজন নেতা আয়সা বলতেছে আমি সরাপাড়ার রাজা, হ্যান ত্যান হাবি যাবি, ওরে থ্রেট দিছে, বলছে যে টুকরা টুকরা করে ফালাবো, হ্যান ত্যান হাবি যাবি। এ কেন বলতে পারছে? কারণ এ জানছে যে এ পাওয়ার পাইলে এরে আটকানোর মতো কেউ নাই। হোয়াট ডু ইউ মিন কেউ নাই? পুলিশ কই? তার মানে এ জানে এর যে ভিতরে এর সরকার সাহসটা যদি আসে আসে, কেমনে? এর এ জানে যে এর সরকার যদি আসে তাহলে পুলিশও এর কিছু বলবে না। এখন এরকম যদি হয়, পুলিশ যদি আর কিছু না বলে, তাহলে পুলিশ কেন বলতেছে না? কারণ পুলিশ চায় যে এই সরকারের কাছ থেকে পুলিশ একটা বেনিফিট নেবে। বাট এখন আমার যখন পুলিশ আমার একটা সরকারের কাছ থেকে বাট শোন বেনিফিট শোন শোন। নিচ্ছে, তখন কিন্তু ওই পুলিশটা আলটিমেটলি সরকারের হয়ে যাইতেছে, নট জাস্ট ওই তুই যেটা বললি যে ভোট দিবে বিএনপির, আওয়ামী লীগের না হলে বিএনপি, হুম হুম ওটা হুম। ওই পর্যন্ত ফাইন। তো যখন না, তুমি বেনিফিশিয়ারি হয়ে যাবা, তখন ওটাই সমস্যা। বাট সমস্যা কি, মানে সমস্যা না, মানে ব্যাপারটা কি যে এই যে আমরা এখন বলতেছি যে পুলিশ আওয়ামী লীগের পুলিশ, তাই না? হুম, তারপর মিডিয়া আওয়ামী লীগের মিডিয়া, ঠিক আছে, হুম। মন্ত্রী বা আমলা সব আওয়ামী লীগের মন্ত্রী। এইটা কিন্তু এই যে 15 বছরের শাসন, এর আগে কিন্তু কখনো কেউ বলে নাই বিএনপির আমলে, কিন্তু কেউ পুলিশে বলে নাই বে তো বিএনপির পুলিশ, এটা কিন্তু কখনো হয় নাই। ইভেন তখনও আমি তোর একটা ভিডিও দিচ্ছি একটু আগে, যে এক শিবিরের নেতারে হচ্ছে কোয়েশ্চেন করতে মিডিয়া, দেখবি ওরা কিন্তু কখনোই কাউরে ছাড় দেয় না। আওয়ামী লীগের নেতাদের হচ্ছে নিউজ চ্যানেলগুলো যেমন ছাড় দেয়, যেমন দালালি করে, বিএনপির আমলে যেটা ছিল যে এখন হাসিনা যে এখন অবস্থায় নিয়ে গেছে, এখন তুই বলতে পারছিস না এখন যেটা হাসিনা যা করছে এটাই আবার হবে, এটা একটা চান্স আছে, আমি স্বীকার করি। বাট এটা কিন্তু ছিল না, বুঝছিস? আমার কথা হচ্ছে এটাই, এই যে পুলিশ কিন্তু এটা কাইন্ড অফ মানে আই ডোন্ট ওদের থিঙ্ক ছিল মতোই না। কাজ করে গেছে। কি? আই ডোন্ট থিঙ্ক ছিল না, আমার মনে হয় ওই সময় শোন, ছিল। মাইল্ড লেভেলে ছিল। কিন্তু হ্যাঁ, 5 বছরে তুই যতটুকু এখনকার মতো এত অ্যাকিউট ছিল না, বাট ছিল। তোর হ্যাঁ, এর কারণ মাটি কি, শক্ত কারণ করতে হাসিনা ছিল পারবি, 15 বছর ধরে, বুঝতেছিস? যতজনের হাতে নিতে পারবি, 15 বছরের চেয়ে বেশি পারবি, এটাই। এটাই এটাই এক্স্যাক্টলি। কারণ ওইটা ওই লেভেলে পৌঁছতে কখনো পারে নাই যে পুলিশটা আমি বলবো বিএনপির পুলিশ, পুলিশ কিন্তু অলওয়েজ পুলিশই ছিল। বাট আওয়ামী লীগ যেমন একদম ছাত্রদের উপর মানে, বুঝছিস, আওয়ামী লীগরে সাপোর্ট করে দেশের মানুষরে হম, হম। মারছে, এই লেভেলে কিন্তু হাসিনা নিয়ে গেছে পুলিশরে। তো এইখান থেকে পুলিশটা আবার ফেরায় হম। আনা, এটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। এইটাই হচ্ছে ইন্টারিম গড। আচ্ছা, আমরা না অনেকক্ষণ ধরে বলছি, এটা তো অনেক বড় হয়ে যাবে এপিসোড, আমরা শেষ করব আজকে। তাহলে আমরা এতক্ষণ রাখছি, আমাদের কথা মাঝখানে মানে অনেক কিছু হয়তো বলার ছিল, বাট অনেকক্ষণ ধরে কথা বলছি বলে এটা একটু বোরিং হয়ে যাওয়ার চান্স আছে। অনেকদিন পরে আমরা পডকাস্ট করতেছি, এই জন্য না, আর হোল জাস্ট সিচুয়েশনটাকে আমরা সবার খেই হারাই পার্সপেক্টিভ ফেলছি। থেকে বলতে গেলেও অনেক বেশি টাইম লাগবে, এটাই আর স্বাভাবিক। আমাদের আরো একটু পড়াশোনা করা দরকার হ্যাঁ, দেশের আমরা অনেক কিছুই ওল্ড আমরা জানি পলিটিক্স না, নিয়ে, লাইক নিউ সবাই এখন পলিটিক্স নিয়ে। রাজনীতি, সারা সময় এখন রাজনীতি নিয়ে ডিসকাশন এই করে। আমি যেমন একটু আগে বললাম যে আগে পুলিশ একটু নিরপেক্ষ ছিল, এটা তো কতটা ট্রুথ আমি জানি না, হ্যাঁ, আমি এটাই এটাই। স্পেকুলেট করছি আমার ফ্যামিলির কাছ থেকে শুনে, কিংবা আগের মানে কথাবার্তা শুনে, পলিটিশিয়ান কথাবার্তা সবার শুনে। পিওভি সেম না, আবার কেউ কেউ হ্যাঁ, বলতেছে, আমি জিজ্ঞেস করি, তারা বলছে যে না, ওই সময় মানে বাবুর ছিল একটা ক্রিমিনাল, ওর সময় মানে সব জায়গায় বোমের ভয় থাকতো, মানুষ কি সেভেন সিস্টার্স কি দখল করবো, দেশের অবস্থাই ভালো ছিল না, এই টাইপের হুম কথাও হুম হুম শুনছি। হুম হুম হুম। সো এরকম। তো আমরা দেখবো যে আসলে কি কি আর জানতে পারি, এবং দেখবো যে দেশে আর কি কি হয়, কারণ আগামী কাল এবং হম আগামী হম, পরশু খুবই একটা বড় রিস্কি একটা একটা সেটাই, ধামাকা। আমরা ভয়ে এর আগে ধামাকা আমরা না হোক। ট্রাই করি এপিসোডটা আপলোড দিয়ে দেওয়ার। হ্যাঁ 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 ভাইয়ার কাছে থাকবে, তুই আপলোড দিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে, অনেক আমরা কাটতে হবে। আমরা আবার ইনশাল্লাহ আসবো এবং ট্রাই করবো রেগুলার হওয়ার। আশা করি সবাই থাকবে আমাদের সাথে এবং দেখবে আমাদের এপিসোডস। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো
ওই জায়গায় দুইজন স্পট ডেড হয়েছে একদম। তো এরপরে ভাই তো তোর খুবই রং রিয়াকশন দিচ্ছিস দোস্ত। ও মাত্র বলছে স্পটেড, ও এক করে হেসে উঠছে ভাই। আল্লাহ মাফ করো আল্লাহ। ভাই আমার এটা কাটতে নেটের হবে, কারণে ভাই এটা আমি তো এটা চালাই দেনে হাসছি। এটা কাটতে হবে, এটা পাক কাটতে হবে। আমি আল্লাহ আমি আমরা